আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং তারপরে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছেন ঘটনা। ভূত.com-এর নিয়মিত শ্রোতা তিনি এবং লিখছেন দুবাই থেকে। আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার ফিলিপিনের সহকর্মী আর্মিন সিলভাদোরের স্ত্রী ক্যাথরিন সিলভাদোরের কাছ থেকে। ওনার বয়স 40-এর কাছাকাছি হবে। ক্যাথরিন আপু দুবাইয়ে থাকেন। তিনি দুবাই ডিউটি ফ্রিতে জব করেন। দুজন দুই জায়গায় জব করার কারণে প্রয়োজনের তাগিদে আলাদা থাকলেও সুযোগ পেলে কখনো আর্মিন ছুটে যান তার স্ত্রীর সাথে দেখা করতে, আবার কখনো আপু ছুটি পেলে আমাদের এখানে চলে আসেন। আমরা তখন বেশ গল্পগুজব করি, ভাবি বেশ মিশুক একজন মানুষ, গল্প করতে পছন্দ করেন। যাই হোক, কিছুদিন আগে এক সন্ধ্যায় আপু আমাদের এখানে এসেছেন তার স্বামীর সাথে দেখা করতে। আমাদের ডিউটি তখন শেষ। আমরা বেশ আড্ডা জমালাম। কথায় কথায় আমি ক্যাথরিন আপুকে বললাম, আমার একটা শখ আছে, সেটা হচ্ছে ভূতের গল্প শোনা। তারপর সেগুলো সংগ্রহ করে আমাদের দেশের একটা জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে লিখে পাঠানো। তখন আপু বললেন, তুমি ফিলিপিনের জনপ্রিয় কিছু হরর মুভি দেখতে পারো। আমি বললাম, ওখানে সম্পূর্ণ রিয়েল স্টোরি প্রচার করা হয়। তখন উনি বললেন, আমার সাথে ওরকম কিছু হয়নি। আমি বললাম, আপনার জানা ঘটনা হলেও কিন্তু চলবে। তখন আপু একটা ঘটনা বলতে রাজি হলেন, তবে এই ঘটনাটা বলার আগে উনি আমাকে অনুরোধ করেন যেন এই ঘটনার স্থান এবং যার সাথে ঘটেছে তার নাম যেন প্রকাশ না করা হয়। আমি সেই শর্তে রাজি হয়ে যাই। তো ঘটনাটি ঘটেছিল ক্যাথরিন আপুর আপন বড় ভাইয়ের সাথে। এটা 2000 সাল বা তার আশেপাশের একটা ঘটনা। ক্যাথরিন আপুর বাবার বাড়ি যে গ্রামে, ওই গ্রামে রয়েছে বিশাল একটা খ্রিস্টান কবরস্থান। ওই অঞ্চলের সব খ্রিস্টানদের মৃতদেহ ওখানেই সমাধিত করা হয়। ক্যাথরিন আপুর বড় ভাই পেশায় একজন কাপড়ের দোকানদার। স্থানীয় বাজারে তার একটা দোকান রয়েছে। দোকানটা উনি নিজে চালান। তাছাড়া দোকানে কেনাকাটা করতে বেশ রাত হয়ে যায়। ভাইয়া রাতে বাড়ি ফেরেন যখন, তখন ফেরার পথে ওই কবরস্থানটা তার পড়ে। আর রাতে দোকান বন্ধ করে ওনাকে একা একাই বাড়ি ফিরতে হয়। বাড়ি ফেরার সময় ওই কবরস্থানটা চোখে পড়ে তার। সেখান দিয়ে ফেরার সময় উনি একটা নিয়ম মেনে চলেন। এই নিয়মটা ওনার বাড়ির অন্যান্য সদস্যরাও মেনে চলেন। সেটা হচ্ছে, এই কবরস্থানের পাশ দিয়ে চলার সময়ে ওনারা যদি মোটর সাইকেল বা বাইসাইকেলে চলাফেরা করেন, তবে কবরস্থানের কাছাকাছি এসে সাইকেল থেকে বা মোটর সাইকেল থেকে নেমে পড়েন এবং এই অঞ্চলটি তারা হেঁটে পার হন। এই সাইকেল বা মোটর সাইকেল থেকে নেমে পড়ার দুটো কারণ আছে বলে আমাকে জানান আপু। প্রথমত, ওই কবরস্থানে যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান জানানো, আর দ্বিতীয় কারণ হচ্ছে তাঁদের বিশ্বাস ওই জায়গায় অনেক আত্মা ও জিন চলাফেরা করে। এখন বাইক অথবা সাইকেল চালিয়ে গেলে ওইসব জিনদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর সেজন্য এখান দিয়ে যাওয়ার সময় এই বিশেষ সতর্কতা। এই কবরস্থান ও ভাইয়ার বাড়ি ফেরার রাস্তা সম্পর্কে একটু বলে রাখা প্রয়োজন। বাজার থেকে বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর এই 1 কিলোমিটারের প্রায় 300 মিটার হচ্ছে এই কবরস্থানের এরিয়া। কবরস্থানের সামনে, অর্থাৎ যে দিকটায় গেট রয়েছে, ওটার সামনে দিয়ে একটা রাস্তা আছে আর পেছনে একটা রাস্তা। ওনাদের বাড়ি ফেরার রাস্তাটা হচ্ছে কবরস্থানের পেছনের দিকে। এই রাস্তাটা সামনের রাস্তার তুলনায় বেশ সরু আর অন্ধকার। সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, একেবারে ভুতুড়ে পরিবেশ। ঝড় বৃষ্টির রাতে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার মূল ঘটনা শুরু করা যাক, বলছেন ক্যাথরিন আপু। প্রতিদিনের মতো সেদিন রাতে আমার ভাইয়া দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেদিন একটু বেশি রাত হয়ে যায় দোকান বন্ধ করতে, কেননা ওই সময়টাতে একটা উৎসব চলছিল, যার ফলে দোকানে অনেক ভিড় ছিল। সময়টা শীতকাল। ভাইয়া যখন বাড়ির পথে রওনা হয়েছেন, তখন বেশ কিছুটা পথ আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। এমনিতেই শীত, তার উপরে বৃষ্টি খুব বিরক্তিকর। তখন উনি দ্রুত সাইকেল চালিয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেন। ভাইয়া যে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন, ওই গাছ থেকে কবরস্থানের দূরত্ব সর্বোচ্চ 20 হাত। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ভাইয়া বেশ সাহসী একজন মানুষ হলেও সেদিন ওই পরিস্থিতিতে পড়ে কিছুটা ভয় পেয়ে যান। এমনিতে গভীর রাত, তাছাড়া রাতে এদিকে কেউ আসে না, সেই সাথে বৃষ্টি আর মেঘের গর্জন সহ বজ্রপাত। ভাইয়া দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষার প্রহর যেন কেউ মায়াজালে বেঁধে ফেলেছে।
অবিরাম বৃষ্টি যখন পুরো জায়গাটাকে ঝাপসা করে তুলেছিল, তখন তার মনে হতাশার এক ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রতিটি বজ্রপাত ছিল এক ব্যক্তিগত আক্রমণ, তার পাঁজরের ওপর তার নিজের হৃদয়ের উন্মত্ত ঢোলের প্রতিধ্বনি। বজ্রপাতের মাঝের নীরবতা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর, অব্যক্ত, অদৃশ্য এবং এই শীতল নিশ্চয়তায় ভরপুর যে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে গভীরভাবে একা। প্রতিটি বজ্রপাত যেন হৃদয়ের এক একটি আর্তনাদ। জায়গাটা কিছু সময়ের জন্য আলোকিত হলেও হৃদয়ে নেই কোনো প্রশান্তি। সেই আলোতে অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখছেন ভাইয়া। সে সাথে ভয়টা বাড়তে থাকছে। সে অনুভব করে সে আর একা নয়, তার চারপাশ জুড়ে রয়েছে অদৃশ্য অসংখ্য অশুভ চোখ। সহসা পায়ের নিচে পানি জমতে শুরু করেছে। ভাইয়া ভাবছেন, না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। ভিজে গেলেও আমাকে বাড়ি ফিরতে হবে। এই নির্জন জায়গায় থাকাটা মোটেও নিরাপদ না আমার জন্য। ঠিক এমন সময় ভাইয়ার নজর পড়ে কবরস্থানের দিকে। তিনি দেখতে পান আসলেই তিনি একা নন। তার থেকে একটু দূরে কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে রয়েছে একটি মানুষের মতো অবয়ব। ভাইয়ার মনে প্রশ্ন জাগে, এই শীত আর বৃষ্টির রাতে কবরস্থানের পেছনে কে আসবে? ভাইয়ার ধ্যান ও সম্পূর্ণ দৃষ্টি তখন ওই অবয়বটির দিকে। কি করছে লোকটা ওখানে? ভাইয়া লক্ষ্য করে ওই লোকটা একটা কবরের উপরে বসে কিছু করছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দেরি লাগলো না। করছেটা কি? 2 সেকেন্ডের চকচকে আলোয় ভাইয়া দেখলেন লোকটা ওখানে বসে হাত দিয়ে কবর খুঁড়ছে। এরকম একটা পরিবেশ, একটা লোক এসে কবর খুঁড়ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ভাইয়া মনে মনে ভাবছেন, এই লোকটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ক্রিমিনাল। কেননা উনি জানতেন অনেক সময় বড় বড় ক্রিমিনালরা এরকম কবরস্থানে এসে তাদের অস্ত্র বা অন্য কিছু জমা রাখে। অথবা এই লোকটা চোর, সে হয়তো মানুষের কঙ্কালের লোভে এই কাজ করছে। এসব ভাবতে ভাবতে ভাইয়া দেখতে পান ওই লোকটা পুরো কবরটা খুঁড়ে ফেলেছে। তারপর সে কবরের ভেতরে নেমে কফিন থেকে লাশটা তুলে নিল। ভাইয়া তখন ধরেই নিয়েছেন এই ব্যাটা একটা চোর, এর লাশ চুরি করে নিয়ে যাবে। ভাইয়া তখন প্রচন্ড রাগে নিজের জিভ কামড়াতে থাকেন। আশেপাশে লাঠি বা ডালপালা ওইরকম কিছু খুঁজতে থাকেন। সৌভাগ্যবশত একটি লম্বা ও শক্ত ডাল পেয়ে যান তিনি। উদ্দেশ্য ওই বেটা চোরকে মেরে হাড্ডি ভেঙে দেবেন। কারণ সেই কাজটা যে করছে এটা শুধু একটা অপরাধ নয়, এটা মহা অপরাধ। কাল বিলম্ব না করে লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যান ভাইয়া। তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ভাইয়ার রাগের কারণে তার কাছে বৃষ্টিকে আর বৃষ্টি বলে মনে হচ্ছে না। শরীরের রক্ত তখন রাগের তীব্রতায় টকবক করে ফুটছে। ভাইয়া প্রচন্ড রাগ নিয়ে এগোতে থাকেন লোকটার দিকে। লোকটার কাছাকাছি যাওয়া মাত্র লোকটা বুঝতে পারে যে কেউ তাকে দেখে ফেলেছে এবং তার দিকে আসছে। ঠিক তখন ওই মন্দ লোকটা পেছনের দিকে ঘুরে তাকায়। তাকানোর সাথে সাথে ভাইয়া যে দৃশ্য দেখতে পায় সেটা কেউ কখনো দেখতে চাইবে না। ভাইয়া দেখেন ওই লোকটার সারা শরীরের গঠন, পোশাক মানুষের মতো হলেও মুখটা একটা হিংস্র প্রাণীর মতো। সেটা দেখতে ভয়ঙ্কর আর বিভৎস। ভাইয়া দেখেন তার মুখটা ঝলসানো। মূলত ওই ভয়ঙ্কর জিনিসটা যে লাশটা কবর খুঁড়ে বের করছে সেটা সে খেতে চাইছে। সে কোনো ক্রিমিনাল বা চোর নয়, সে একটা মুর্দাখোর, খবিস জিন। এগুলো দেখার পর ভাইয়া আর নিজেকে শান্ত রাখতে পারলেন। কি ভয়ানক বিভৎস দৃশ্য! প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে পেছনে ফিরে ভাইয়া দৌড়াতে শুরু করেন। বৃষ্টির কারণে অনেক জায়গায় কাদা পানি জমেছিল। সেখান দিয়ে দৌড়ানোর সময় বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গেলেও বারবার উঠে আবারও দৌড়াতে শুরু করেন। যা কিছু হোক, প্রাণ বাঁচানোর আশায় তিনি পাগলের মতো ছুটে চলেছেন বাড়ির দিকে। তিনি কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে আর চিৎকার করতে করতে এক সময় বাড়ি পৌঁছাতে সক্ষম হন। ওদিকে তার এমন চিৎকার শুনে বাড়ির লোকজন সব বাইরে চলে আসে আর তাকে এমন অবস্থায় দেখে বেশ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। সেখানে আমিও ছিলাম। আমি দেখলাম ভাইয়া ভয়ে কাঁপছে এবং কথা বলতে পারছে না। সে শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর শ্বাস টেনে টেনে বলছে, ফেলবে আমাকে, কে ফেলবে আমাকে। আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে তোমার, কে খাবে তোমাকে? যাই হোক, ভাইয়া একটু স্বাভাবিক হলে পুরো ঘটনাটা খুলে বলে।
ভাইয়ার মুখে সবকিছু শুনে আর দেরি না করে বাড়ির অন্যান্য পুরুষ সদস্য ও কিছু প্রতিবেশী মিলে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে কবরস্থানের দিকে। তারপর তারা ওখানে গেলেও ওই রকম কিছু আর দেখতে পায়নি। ওই কবর থেকে লাশ তুলে ফেলা হয়েছে এটা বোঝা যাচ্ছিল, আর লাশের কিছু অংশ নাকি তখনও কবরের পাশে ছড়ানো ছিটানো ছিল। এরপর কি হয়েছিল সেটা ক্যাথরিন আপু আমাকে বলেননি, এতটুকুই বলেছেন সেদিন ওনার ভাইয়া যা দেখেছিলেন সেটা আসলে মুর্দাখোর জিন, আমাদের ভাষায় যেটাকে আমরা খবিস জিন বলি। ওরা নাকি সুযোগ পেলে এভাবে কবর থেকে লাশ তুলে খেয়ে ফেলে। লাশ খাওয়া শেষ হলে তারা সুন্দর করে কবরটা আবার আগের মতো করে মাটি চাপা দিয়ে দেয়, তাতে কবরের ভেতরে লাশ আছে কিনা পরবর্তীতে সেটা বোঝার কোনো উপায় থাকে না। তবে ক্যাথরিন আপুর ভাইয়া ওই ভয়ঙ্কর মুর্দাখোর খবিস জিন দেখে ফেলার কারণে হয়তো ওই জিনটা সম্পূর্ণ লাশ খেতে পারেনি, তাই তাকে কিছু অংশ ফেলে কবরটাকে ওভাবে রেখেই চলে যেতে হয়েছিল। একটা প্রশ্ন হয়তো অনেকের মনে আসছে, কবরস্থান তো পবিত্র জায়গা, ওইরকম একটা জায়গায় কোনো জিন যে লাশ তুলে খাবে? এই লাশ খাওয়াটা কি কোনো সাধারণ বিষয়? উত্তর হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে এটা হওয়া সম্ভব। এছাড়া এই ব্যাপারে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। যাই হোক, এই ঘটনা ছোট হলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও আমাকে জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি মূলত আমরা পেয়েছি শেখ মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে। ওনার বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর ইউনিয়নে। উনি বর্তমানে ঢাকাতেই থাকেন। বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা উনি চাকরি করছেন। চলুন ঘটনার ভেতরে ঢুকে যাই। এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে মেঘ, পুরো নাম রাহুল ইসলাম মেঘ। ওনার বাসা যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন, একজন রেমিটেন্স যোদ্ধা ভাই হিসাবে জীবনযাপন করছেন। মালয়েশিয়াতে 9 বছর উনি অবস্থান করছেন। এই 9 বছরের মধ্যে বহু দেশের বহু মানুষের সাথে পরিচয় হয়েছে। আর বাংলাদেশের এক ভাই যার নাম হচ্ছে মাসুদ, যাকে উনি চাচা বলে সম্বোধন করেন। আর এই মাসুদ চাচার বাড়ি এই যে শ্রীকোনা গ্রাম, এই গ্রামের পরের গ্রামেই। মাসুদ চাচা অন্যান্য ব্যক্তিদের মতো না, উনি বেশ ভার বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। বয়সও মোটামুটি হয়েছে, মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। উনি বেশ গাম্ভীর্যতা পছন্দ করেন, কথা কম বলেন। উনি এর আগেও একবার মালয়েশিয়াতে এসেছিলেন, এর কিছুদিন পর নাকি আবার চলে যান। 2022 সালের শেষের দিকে আবার মালয়েশিয়াতে এসেছেন। আসলে সাধারণত যারা বিদেশে যায় মোটামুটি বেশ ইয়াং বয়সে সবাই যাওয়ার চেষ্টা করে, কারণ বিদেশের কাজগুলো বেশ কঠিন হয়, সেখানে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এই জন্য খুব বেশি বয়স হয়ে গেলে বা মধ্যবয়স্ক হয়ে গেলে মানুষ কেউ বিদেশ যেতে চায় না। তবে মাসুদ চাচার বিষয়টা ভিন্ন। মাসুদ চাচা গাম্ভীর্যতা পছন্দ করলেও হাসি ঠাট্টা মাঝে মাঝে উনি করেন। কেউ আবার তাকে আঙ্কেল, কেউ আবার দাদাও বলে, মজা করেই বলে আর কি। তো মাসুদ চাচাকে এই মেঘ ভাই উনিও চাচা বলে সম্বোধন করতেন। আর মাসুদ চাচার পাশে কেউ নাকি রাতে ঘুমাতে চাইতো না। যারাই এক রাত ঘুমিয়েছে পরের দিন তার পাশে কেউ ঘুমাতে চাইতো না। দুটো দুটো করে রুম থাকে, তো এক রুমে 2 জন করে থাকার ব্যবস্থা থাকে। তো মাসুদ চাচা রাতের বেলা নাকি কার সাথে ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলে। কথাগুলো সঠিকভাবে বোঝা না গেলেও মাসুদ চাচা কাকে যেন কিছু বলতেন যে, কি চাস, সবই তো নিয়েছিস, তোরা আমার থেকে চলে যা, দয়া করে মাফ কর আমাকে। এভাবেই উনি রাত পার করতেন। আর পাশে যিনি ঘুমাতেন আর একটা বেডে, এই সমস্ত কথা শুনে সেও ভয় পেত, যার কারণে মাসুদ চাচাকে কেউ আসলে তার রুমে নিতে বা ওনার সাথে ওনার ওই রুমে অন্য বেডে ঘুমাতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করতো না। এই যে মেঘ ভাই, ওনার যে বস, ওই বসের আন্ডারে 7 জনের মতো ওনারা কাজ করেন। তো 2 জন আলাদা আলাদা করে
রুমে রাখা হতো। তো মেঘ ভাইয়ের পাশে যে লোক ঘুমাতেন উনি আবার 4 মাসের ছুটিতে দেশে গিয়েছেন। এখন উনি রুমে একা, মানে মেঘ ভাই রুমে একা। তখন এই মেঘ ভাই মাসুদ চাচাকে বললেন যে চাচা আপনি আসেন, আমি তো একা একাই থাকি, একা একা ভালো লাগে না, কথা বলতে পারি না কারোর সাথে, ভয়ও লাগে মাঝে মাঝে, আপনি আসেন। তো মাসুদ চাচা কিছুটা অবাক হলেন এবং বললেন না বাবা থাক, তুমি থাকো তো একা একাই থাকো, ওইটাই ভালো, আমি থাকলে তোমার অসুবিধা হবে, ভয় পাবা, অনেকেই তো আমার সাথে থাকতে চায় না, এটা তুমি দেখছো, কি দরকার, থাকো বাবা তুমি একাই থাকো। তখন আমার মেঘ ভাই বললেন না চাচা, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আসেন তো আপনি। তারপরে মাসুদ চাচা আসেন। এই যে মেঘ ভাই উনি লক্ষ্য করেন চাচা প্রতিদিন রাত 2টা থেকে 2:30টার ভেতরে উনি বাইরে চলে যান, আবার ফিরে আসেন 3:30 বা 3টা, এরকম মধ্যবর্তী একটা সময় আর কি। প্রথম দিকে মেঘ ভাই ভেবেছিলেন যে মাসুদ চাচা বোধ হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছেন, কারণ ওনাদের ওয়াশরুমটা রুমের বাইরে। কিন্তু একটা মানুষ প্রতিদিনই একই সময় কি বাইরে যাবে? নিশ্চয়ই না। এই বিষয়টা মেঘ ভাই অ্যানালাইসিস করার চেষ্টা করলেন। শুরুর দিকে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে বিষয়টা নিয়ে উনি ভাবনা চিন্তা করতে থাকেন যে আসলে ব্যাপারটা কি, কোথায় যায়। যাই হোক, ইতিমধ্যে এমন একটা রাত আসে যে পরের দিন ওনাদের কারো কোনো কাজ ছিল না। ওই রাত্রে মেঘ ভাই খুব একটা ঘুমান নাই। ওই রাত্রে সারা রাত এই আপনাদের হরবালের ঘটনাগুলো শুনছিলেন, মানে এরকম চিন্তা করছেন যে সারা রাত ধরে আপনাদের হরবালের ঘটনাগুলোই শুনবেন। মাঝে মাঝে উনি এভাবে শোনেন, বিশেষ করে পরের দিন যদি কাজ না থাকে। ভুতুরে জঙ্গলের একটি ঘটনা আমরা এর আগে শেয়ার করেছিলাম। সেই জঙ্গলের ঘটনা উনি শুনছিলেন একা একা বাইরে বসে। তো বলা ভালো যে ওনাদের কর্মস্থল শহর থেকে একটু জঙ্গলের ভেতরে, পাশে একটা উঁচু পাহাড়, তার নিচে একটি নালার মতো জায়গা রয়েছে, মানে ঝর্ণার পানি বয়ে যাওয়ার মতো একটা ক্যানাল আছে আর কি। তার ঠিক পাশেই এই মেঘ ভাই আর মাসুদ চাচা এই দুইজনের থাকার একটা ছোট্ট রুম আছে। তো যাই হোক, চারদিকে শুনশান নীরবতা। ভুতুরে জঙ্গলের ঘটনা শোনার পরে মেঘ ভাই একটু ভয় লাগা শুরু করে। চিন্তা করেন যে রুমে চলে যাবেন। হঠাৎ তখনই ওনার কানে গুনগুন করে কথা বলার মতো একটা আওয়াজ ভেসে আসে। মেঘ ভাই তো কিছুটা থতমত খেয়ে যান, ঘটনা কি, কথার উৎসটা কোথা থেকে আসছে, এই শব্দ কোথা থেকে ভেসে আসছে। এইটা অ্যানালাইসিস করে যখন এদিক ওদিক তাকাতাকি করছেন, একটা জায়গায় গিয়ে ওনার চোখ আটকে যায়। ভয়ঙ্কর একটা জিনিস দেখেন। এই যে মাসুদ চাচা বেশ কিছুটা দূরে কার সাথে যেন কথা বলছে। রাত তখন 3টার মতো হবে। ঝর্ণার পানিতে চাঁদের আলোয় মাসুদ চাচার মুখটা পুরোপুরি বোঝা না গেলে অনুমান করে বোঝা যাচ্ছে যেটা মাসুদ চাচাই হবে। কিন্তু চাচা এত রাতে এখানে কার সাথে কথা বলতে বসছেন? আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। বিষয়টা কৌতূহলের উদ্রেক করে, আরো ভালো করে দেখার আগ্রহ জাগে মেঘ ভাইয়ের ভিতরে। ততক্ষণে মেঘ ভাই মোবাইলের আলোটা নিভিয়ে দিয়েছেন। আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যখন গিয়েছেন, দূর থেকেই ভয়ঙ্কর একটা দৃশ্য উনি দেখেছেন, যা ওনার কল্পনাতেও ছিল না। উনি দেখেন যে একটা বড় সাপ, তার পুরো শরীর চিকচিক চিকচিক করছে। দেখা যাচ্ছে সাপটার কপালের দিকে একটা আলোর মতো উজ্জ্বল কিছু জ্বলজ্বল করছে আর কি। অনেক সময় সাপের মুভিগুলোতে এরকম দেখা যায় যে সাপের কপাল থেকে একটা আলোর আবির্ভাব হচ্ছে, ঠিক তেমন সাপটি মাসুদ চাচার সাথে কথা বলছে। আর কথা বলার সময় সাপের মতো ফসফস আওয়াজও বের হচ্ছে। তবে এটা যে খুব আক্রমণাত্মক কথাবার্তা ওরকমটা মনে হচ্ছে না, মনে হচ্ছে সাবলীল ভাবেই কথা হচ্ছে। মাসুদ চাচা সাবলীল ভাবে কথা বলছেন, আর ওই সাপটাও সাবলীল ভাবে কথা বলছে। এটা দেখার পর মেঘ ভাই তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বিষয়টা লোড আর নিতে না পেরে তাড়াতাড়ি ওখান থেকে দ্রুত হেঁটে ওনার রুমে চলে যান। আর উনি ভাবছেন যে এটা আমি কি দেখলাম। মাসুদ চাচা সাপের সাথে কথা বলছে। সাপ কথা বলতে পারে? সাপ কি বলছে? এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই চাচা রুমে চলে আসেন। চাচার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। তখন মেঘ ভাই ভাবছেন যে জিজ্ঞেস করবো কি করব না। বিষয়টা চাচাকে জিজ্ঞেস করলে চাচা কি বলবেন, পরে আবার যদি কোনো সমস্যা হয়। কিন্তু এরকম কৌতূহলকে চেপে রাখা যায়? বিষয়টা তো জানতেই হবে। প্রথমে মাসুদ চাচাকে মেঘ ভাই বলেন যে চাচা কোথায় গিয়েছিলেন? চাচা বলেন কই কোথাও না, তো এই গেছিলাম বাইরে আর কি, কাল তো কাজ নাই, ঘুম আসতেছিল, একটু হাওয়া বাতাস খেতে গেলাম। তখন মেঘ ভাই বলছে সত্যি বলেন তো
চাচা কি হয়েছে আপনার সাথে? আপনি ঘুমের ঘরে আসলে কার সাথে কথা বলেন? আর একটু আগে কার সাথে কথা বললেন? সাপের মতো কিছু একটা দেখলাম মনে হইলো। তখন চাচা কিছুটা চিন্তিত স্বরে বললেন, ও দেখে ফেলেছিস তুই তাহলে? আচ্ছা, দেখেই যখন ফেলছিস তাহলে শোন, তোকে বলতে পারি তুই অন্যদের মতো না। অন্যরা তো সবাই ভয়ে আমার পাশে ঘুমায় না। তুই আমাকে ডেকে নিয়ে আসছিস, আবার তুই দেখেও ফেলছিস যেহেতু, তাহলে তোকে বলা যায়। বিষয়টাতে কাউকে বলা যাবে না এমন না, তবে তোরে বলি। তখন মাসুদ চাচা বলা শুরু করেন। মাসুদ চাচা 90-এর দশকের শুরুর দিকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছেন। স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলেন, 100 ছাত্রছাত্রীদের মধ্যে 1 নম্বর বলা চলে। কলেজে প্রথম দিন থেকেই একটা মেয়েকে ওনার ভালো লাগতে শুরু করে। এই মেয়েটা আবার বেশ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা, আবার একগুঁয়ে স্বভাবেরই, কারো সাথে মিশতো না, কথা কম বলতো, সবার থেকে একটু আলাদা। বহুদিন ধরে ওই মেয়েটার পিছনে ঘুরতে 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 একটা পর্যায়ে ওই মেয়েটাকে রাজি করে ফেলছেন ভালোবাসার প্রস্তাবে আর কি। এদিকে এই যে মাসুদ চাচার বাবা, উনি কিন্তু ওই সময় গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এক কথার মানুষ, কথা যদি একটা বলতেন ওইটাই শেষ কথা, মরে গেলে ওই কথা উনি পরিবর্তন করবেন না। যখনই মাসুদ চাচা তার বাবাকে মেয়েটির কথা বলেছেন, উনি সাফ না করে দেন। এদিকে মাসুদ চাচা বাবার মতো হয়েছেন, নাসর বান্দা, এক কথার মানুষ। ওই মেয়েকে বলছেন তোমাকে বিয়ে করব, তো ওই মেয়েকেই বিয়ে করবে, অন্য কোথাও বিয়ে করবে না। তার বাবা যেখানেই যাকেই কথা দিক না কেন। আর তাছাড়া উনি তো সদ্য কলেজে ভর্তি হয়েছেন এসএসসি পাশ করে, এই জন্যই মূলত ওনার বাবা এই বিয়েতে রাজিও ছিল না। মাসুদ চাচা উনি তো খুবই ডিটারমাইন্ড, মানে সংকল্পবদ্ধ হয়েছেন যে ওই মেয়েকে বিয়ে করবেন। তো এভাবেই পরিবারের সাথে টানাপোড়েনের মধ্য দিয়ে বেশ কিছু বছর চলে যায়, প্রায় 5 বছর চলে যায়। গোপনে পারিবারিক সম্মতি উপেক্ষা করে বিয়ে করে ফেলছেন ওই মেয়েকে। এখন যখন বিষয়টা জানাজানি হয়েছে, কোনোভাবেই তো মাসুদ চাচার বাবা বিষয়টা মেনে নেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। বাবার দোয়া নিতে আসছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন যে না, তোর জায়গা নেই, বেরিয়ে যা। এদিকে টেনশনে পড়ে যান, কোথায় যাবেন, কি করবেন। গ্রামের বাড়িতে, বিশেষ করে যে এই মাসুদ চাচাদের গ্রামের বাড়িতে একটা জমি আছে। জমিটা মাসুদ চাচার বাবাই কিনেছিলেন বহু আগে এক হিন্দু পরিবারের কাছ থেকে। কোন এক অজানা কারণে ওনারা জমিটা বিক্রি করে ভারতে চলে গিয়েছিলেন। সেখানে ওনারা ভালোই ছিলেন, হঠাৎ করে কি যে হলো, ওনারা চলে গেলেন। একদম সস্তা দামেই বিক্রি করে দিয়ে চলে গেলেন আর কি, যেটার দাম আরো বেশিই ছিল। কিন্তু কেন চলে গেলেন এই বিষয়ে কাউকে কিছু বলে যায়নি। তখন এই মাসুদ চাচার বাবা জায়গাটা কিনে নিয়েছিলেন, ওটা ওরকম পড়েই ছিল। আর ওনাদের যে ঘরটর যেগুলো ছিল টুকিটাকি, ওগুলো তো এখন আর নাই, নতুন করে সেখানে করতে হবে, আবার থাকার উপযোগী করে। এই যে মাসুদ চাচা সিদ্ধান্ত নিলেন ওই জায়গায় থাকবেন তার স্ত্রীকে নিয়ে। তো ছোট্ট একচালা টিন শেড ঘর তৈরি করলেন। যেহেতু উনি কলেজে ভর্তি হওয়ার পর বেশ কিছু বছর চলে গিয়েছিল, তো বিয়ের পরে উনি একটা ভালো চাকরিও পেয়ে যান। বেশ কয়েকদিন ভালোই কাটছিল, বছরখানেক এভাবে কেটে যায়। চাচি এক পর্যায়ে সন্তান সম্ভবা হন। সন্তান সম্ভবা হওয়ার পর থেকে চাচি রোজ রাতে একটা স্বপ্ন দেখতে শুরু করেন। একটা অস্বাভাবিক রকমের বিশাল বড় সাদা রঙের সাপ, মাথায় সিঁদুরের মতো লাল কিছু আছে, আর মাথার একটা জায়গা থেকে এক ধরনের আলোক রশ্মি বের হচ্ছে। সাপটা স্বপ্নের মধ্যে রোজ এসে ওনার স্ত্রীকে বলে যে অনেক ধন সম্পদ দেব তোদের, তার বিনিময়ে আমাকে একটা ডাব অথবা একটা নারকেল কিংবা 2টো সুপারি দিতে হবে। এদিকে মাসুদ চাচার স্ত্রী স্বপ্নের আগামাথা কিছুই বুঝে ওঠে না। উনি তো এইসব বিষয়ে কিছু জানেনও না, লেখাপড়া করছেন প্যারানরমাল কোনো বিষয়ের যেই অর্থ, আকার, ইঙ্গিত, এটা উনি বুঝতে পারেন না। ডাব, নারকেল, সুপারি এসব কি, এগুলোর মানে কি, এগুলো উনি জানেন না। আবার নাকি স্বপ্নের কথা বলাও নিষেধ ছিল কাউকে। প্রতিদিন একই স্বপ্ন দেখতে দেখতে চাচি বিরক্ত হয়ে এক পর্যায়ে বলেন, যা, এত যখন চাচ্ছিস তোকে একটা ডাব দিয়ে দিব না, আর জ্বালাস না তো, আর স্বপ্নের মধ্যে সে বিরক্ত করিস না। ব্যাস, উনি যে বলছেন যে ডাব দিব, এরপর থেকেই
ওই স্বপ্নটা চাচি আর দেখেন না। কিন্তু সমস্যা হলো আর একটা স্বপ্ন দেখা শুরু হলো। উনি দেখেন যে ওনার যে ঘর তার থেকে একটু দূরে একটা বিশাল মোটা তেঁতুল গাছ রয়েছে। তেঁতুল গাছের নিচ থেকে একটা স্বর্ণের মূর্তি উঠে আসছে। মূর্তিটার শরীরে একটি কালো কুচকুচে সাপ পেঁচিয়ে আছে, আর ওই সাপটা ওই স্বপ্নের ভিতরেই চাচিকে উদ্দেশ্য করে বলছে, যুগ যুগ ধরে আমি মূর্তিটা পাহারা দিচ্ছি রে, নে আজ থেকে এই মূর্তিটা তোর, এটা তোর মূর্তি, আয় নিয়ে যা। প্রায় রাতে এই স্বপ্নটা দেখতে থাকে চাচি। ইতোমধ্যে চাচির অবস্থা খারাপ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। এদিকে আবার মাসুদ চাচা নতুন চাকরি নিয়েছেন। ওই সময়ে বাংলাদেশের বিখ্যাত একটা গার্মেন্টস ফ্যাক্টরির অফিসার পদে উনি চাকরিতে জয়েন করেছিলেন। চাচিকে ওই অবস্থায় বাড়িতে একা রেখেই কর্মস্থলে আসতে হয়। প্রায় সপ্তাহখানেক থাকাও লাগে। এর ভিতরে চাচি তো অসুস্থ হয়ে পড়ছেন। সালটা ঠিক করে বলতে পারেন নাই মাসুদ চাচা। তখন তো মোবাইল ফোন ছিল না, এইভাবে অ্যাভেলেবল ছিল না। সপ্তাহখানেক পর উনি বাড়িতে এসে শোনেন এক ভয়ঙ্কর ঘটনা। চাচি নাকি একদিন সন্ধ্যার সময়, ঠিক মাগরিবের আজানের পর যখন সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার হয়েছে, তখন তার প্রসব বেদনা শুরু হয়। এর কিছুক্ষণ পর তিনি সন্তান জন্ম দেন। ভয়ঙ্কর এক সন্তান, কোনো মানুষও না, কোনো প্রাণীও না, অর্ধেক সাপ অর্ধেক মানুষের মতো, ঠিক মানুষ বলা যাবে না, এরকম একটা অদ্ভুত প্রাণী জন্ম দিয়েছে চাচি। অদ্ভুত প্রাণীটির জন্ম হওয়ার পরে নাকি খানিকটা সাপের মতো গড়াগড়ি দিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়ে এক পর্যায়ে ফসফস শব্দ করে চাচিকে উদ্দেশ্য করে কথা বলে ওঠে। সে বলে, কি দোষ ছিল আমার, একটা স্বর্ণের মূর্তির লোভে আমাকে তুলে দিলে ওদের হাতে। এটা বলতে বলতে নাকি ওই অদ্ভুত প্রাণীটি ওখানেই মারা যায়। ঘটনাটির সময় উপস্থিত থাকা লোকজন সবাই প্রত্যক্ষ করছে, বিশেষ করে ওই সময় যারা মহিলা যারা ছিল আর কি, ওই সময় ধাত্রীর কাজ করছিলেন আর কি। ভয়ে তো তারা কাঠ হয়ে যায়। কয়েকজন মহিলা তো দৌড়ে, মানে এক দৌড় দিয়েছে, এক দৌড়ে তার বাড়ি চলে গেছে, এত ভয় পেয়েছে। চাচি তখন বুঝতে পারে যে ঘটনা কি হয়েছে, ওই ডাবের অর্থটা কি। অদ্ভুত এই সন্তানটি এসব বলতে বলতেই তো মারা যায়। উপস্থিত থাকা যেই লোকজন তারা তো খুব ভয় পেয়েছেন। মারা যাওয়ার পর ওই জিনিসটার গায়ে হাত দিতে সবাই আপত্তি করে, কেউ তো ধরতে চায় না। তারপরও চোখের সামনে একটা লাশ, দাফন কাফন তো করতেই হবে। মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। ইমাম সাহেব আসেন, সব কথা শোনেন। উনি বলেন যে দ্রুত এটাকে কবর দিয়ে দিতে হবে, আর এটাকে চোখের আড়াল করা যাবে না, দ্রুতই আমরা এটা কবর দিয়ে দেব। তো দ্রুতই রাতের মধ্যেই কবর দিয়ে দেওয়া হয়, যে যার মতো বাড়িতে চলে যায়। কয়েকদিন পরে মাসুদ চাচাও ফেরত আসেন বাংলাদেশে। উনি মালয়েশিয়াতে গিয়েছিলেন মাঝে সপ্তাহখানেকের জন্য, অফিস থেকে তাকে পাঠানো হয়েছিল। তো উনি যখন আসেন, পুরো ঘটনাটা শোনেন, তখন চাচিকে নিয়ে এলাকার এক নাম করা মহিলা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজের নাম ছিল শিরিনা বেগম। মহিলা কবিরাজকে স্বপ্ন থেকে শুরু করে পুরো ঘটনা খুলে বলতেই কবিরাজ বুঝতে পারে ঘটনাটা কি। কবিরাজ তার অনুগত জিন দ্বারা খবর নিয়ে অদ্ভুত কিছু তথ্য বলে। কবিরাজ বলে, প্রথম যে সাদা সিঁদুর দেয়া সাপটি স্বপ্ন দেখাতো, সেটা কোনো সাধারণ সাপ নয়, এটা ভয়ঙ্কর এক জাদুকর জিন সাপ। বহু বছর আগে থেকেই ওখানে কিছু ভয়ঙ্কর জিন সাপ বসবাস করে, কারণ ওই জমিতে যুগ যুগ ধরে গুপ্তধন রয়েছে। সেই গুপ্তধন ওরা পাহারা দেয়। বিশেষ করে এই জিন সাপগুলোর গুপ্তধন পাহারা দেওয়ার বিষয়ে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ওরা এগুলোতে সিদ্ধহস্ত, যেটা অন্য জিনেরা খুব একটা পারে না। পারে, তবে ওদের মতো এতটা ক্ষমতাশালী না এই গুপ্তধন পাহারা দেয়া সংক্রান্ত বিষয়। আর ওই যে ডাবটা হলো মাসুদ চাচার স্ত্রীর গর্ভে থাকা সেই সন্তান, যেটা পেটে থাকতেই অর্ধেক সাপ আর অর্ধেক মানুষের আকৃতি বানিয়ে দিয়েছে জাদু প্রয়োগের মাধ্যমে। প্রত্যেক জিনেদের একটা নিয়ম রয়েছে, ওরা সরাসরি কিছু চায় না মানুষের কাছে। ওরা মানুষের কাছ থেকে এভাবে কিছু দাবি করে থাকে। ডাব মানে কন্যা সন্তান, নারকেল মানে পুত্র সন্তান, আর দুটো সুপারি মানে পরিবারের কোনো লোকের দুটো চোখ। মহিলা কবিরাজের এই কথাগুলো শুনে
এই মাসুদ চাচা আর চাচির তো চোখ কপালে উঠে যায়, হাই হাই, বিপদ তো নিজেরাই ডেকে আনছি আমরা। ওনারাই চিন্তা করতে থাকেন। চাচি তো চাচাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। প্রথম সন্তান হারানোর শোক কতটা কষ্টদায়ক এটা যারা হারায় তারাই বুঝতে পারে। এরপর ওই মহিলা কবিরাজ শিরিনা বেগম এই মাসুদ চাচা এবং চাচিকে পানি পড়া দেন আর কিছু আমল শিখিয়ে দেন, যেটা ওনাদেরকে রোজ করতে হবে। কবিরাজের কথা মতো ওনারা ঠিকঠাক মতো আমল করা শুরু করেছেন। তো এরপর থেকে স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে ঘটনাটি প্রায় ভুলেই গিয়েছিলেন ওনারা। বছরখানেক পর চাচি আবার গর্ভধারণ করেন। দেখতে দেখতে ওনাদের ঘর আলো করে আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়েটার নাম রাখা হয় মোহনা। ঘটনা কিন্তু শেষ না, এখানে কেবল শুরু হচ্ছে প্রিয় লিসেনার্স। মোহনা বড় হচ্ছে। মোহনা যখন ক্লাস 5-এ পড়ে তখন চাচির সাথে আর একটা সমস্যা শুরু হয়ে যায়। চাচি পুনরায় প্রতিনিয়ত চোখের সামনেই সাপ দেখা শুরু করে। উঠতে গেলে সাপ, বসতে গেলে সাপ, সাপ সাপ বলে সারাক্ষণ চিল্লাতে শুরু করে। এটা কিন্তু স্বপ্নের মধ্যে না, বাস্তবে। একদিন চাচি এবং মাসুদ চাচা আর এই মোহনা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে খাটের নিচ থেকে ফস 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 করে শব্দ আসছে ওনাদের কানে। মাসুদ চাচা এবং চাচি দুজনে শুনেছেন, তখনও মোহনা ঘুমিয়েছিল। এই ফসফস শব্দটা তো ওনারা দুজন শুনলেন। তখন কি করেছেন, এই মাসুদ চাচা খাটের নিচে উকি দিচ্ছেন, বিষয়টা কি, সাপ আসলো কোত্থেকে। খাটের নিচে লাইট ধরেছেন, দেখেন যে কিছুই নেই। তাহলে একটু আগে ফসফস কিসে করছিল? ওনারা দুজন ভাবলেন হয়তো মনের ভুল। এখন মেয়েটা যদি ওনাদের এই নড়াচড়ায় জেগে যায়, সেও যদি শোনে এরকম ফসফস কিছু শব্দে ওনারা খোঁজাখুঁজির চেষ্টা করছে, তাহলে মেয়েটা ভয় পেতে পারে। এই জন্য ওনারা এই বিষয়টা এড়িয়ে যান। এরপর ওনাদের দুজনেরই কিছুটা তন্দ্রার মতো ভাব আসছে। হঠাৎ করে বিকট এক চিৎকারের শব্দে এই মাসুদ চাচার তন্দ্রাচ্ছন্ন ভাবটা চলে যায়। উনি শুনছেন ওনার স্ত্রী অর্থাৎ চাচির চিৎকার। দৌড়ে ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে উনি যান। অর্থাৎ চাচি কিন্তু উনি ঘরের বাইরে চলে গিয়েছিলেন। যখন চাচা ঘুমানোর চেষ্টা করছিলেন, তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, তখন হয়তো চাচি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। মূলত ওই সময় একটা ঘটনা ঘটেছে। চাচি তো মাটিতে লুটিয়ে ছটফট করছে, আর মাসুদ চাচা যখন দৌড়ে ওদিকটাতে গিয়েছেন, মাসুদ চাচা দেখেন বেশ বড় আকৃতির একটা সাদা সাপ খুব দ্রুততার সাথে দৌড়ে ওই তেঁতুল গাছটার দিকে পালিয়ে যাচ্ছে। মাসুদ চাচার সাপটার পিছু নিলেন না, কারণ চাচি তখন ছটফট করছে। রাত তখন প্রায় 2টোর মতো বাজে, 1:30টার বেশি, 2টোর কাছাকাছি। তো তখন বুঝে যাই তোমার কি হয়েছে। এটা বলতে বলতেই লাইট পায়ের কাছে ধরতেই দেখা গেল যে চাচির পায়ে সাপের কামড়ের দাগ, ফোটা ফোটা রক্ত ওখানে বসে আছে। তখন তার বুঝতে বাকি রইল না সাপটা কামড় দিয়েছে। সাথে সাথে পায়ে একটা শক্ত গামছা বেঁধে চাচিকে উনি নিয়ে যান এক কবিরাজের কাছে, এক সাপুরের কাছে আর কি। সে সাপুরে কবিরাজ চিকিৎসা করে। মূলত ডাক্তারের কাছে না নিয়ে কবিরাজের কাছে বা সাপুরের কাছে নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ ছিল। কারণ মাসুদ চাচা বুঝতে পেরেছিলেন যে এটা স্বাভাবিক কোনো সাপ না, এটা স্বাভাবিক সাপের কামড় না, এটা ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না। এই জন্যই মূলত উনি সাপুরের কাছে নিয়ে গিয়েছিলেন। সাপুরের কাছে নিয়ে যাওয়ার পর সাপুরে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে বিষ তো মাথায় উঠে গেছে, এইটা আমার পক্ষে কতটুকু করা সম্ভব হবে জানি না, তবে আমি চেষ্টা করছি। উনি ওনার মতো করে রিচুয়াল করতে থাকেন। ওই রাতের মতো চাচিকে আল্লাহর রহমতে সুস্থ করা হয়। বিষ নামে, কিন্তু সমস্যা যেটা হয়, প্রতিনিয়ত চাচির শরীরে জ্বালা যন্ত্রণা করতে থাকে। মাঝে মাঝেই চাচি চিৎকার দিয়ে বলতে থাকে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শরীরে আগুন ধরে গেছে রে, এইভাবে চিৎকার করতে থাকে। এরপর আবার সেই সাপুরের কাছে নিয়ে যাওয়া হয়। সাপুরে সে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আসলে এই বিষ তো সাধারণ কোনো সাপের বিষ না, এটা জিন সাপের বিষ। এইটার রিমুভ করা অর্থাৎ এটাকে দূর করার যে পদ্ধতিটা, সেটা নাকি ওই সাপুরের জানা নেই, এটাই সাপুরে বলেন। আর সাপুরে বলেন যে আমি ঠিক বুঝতে পারতেছি না যে একবার বিষ নামানোর পর আবার কিভাবে সেটা ছড়িয়ে পড়ছে, আবার আগের মতো অবস্থায় চলে যাচ্ছে। তখন সাপুরে বলেন যে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাও রে বাবা, আমার দ্বারা এই কাজ হবে না। এরপর চাচিকে সেই মহিলা কবিরাজ শিরিনা বেগম তার কাছে নিয়ে যাওয়া হয়।
যার কাছে ওনারা আগে কবিরাজি চিকিৎসা নিয়েছিলেন। তো কবিরাজ চাচিকে দেখেই বুঝতে পারেন যে ঘটনাটা কি, এ তো সাধারণ কোনো সাপ না, সেই জিন সাপে কেটেছে। কবিরাজ অনেক চেষ্টা করে ব্যর্থ হন বারবার। সেই জিনটাকে চাচির মধ্যে আনার চেষ্টা করেছেন, সমাধানের চেষ্টা করেছেন, সম্ভব হচ্ছিল না সেটা। এরপর ওই কবিরাজ আর একটা কবিরাজের তথ্য দেন, যিনি এই মহিলা কবিরাজের ওস্তাদ, যার কাছ থেকে এই মহিলা কবিরাজ কাজ শিখেছেন। সেই কবিরাজের নাম ছিল বেলাল কবিরাজ, যাকে যশোর জেলার অনেক মানুষ চেনে আর কি, এমনটাই জানিয়েছেন মিকাইল ভাই। তো মহিলা কবিরাজের তথ্য অনুযায়ী ওনারা তো গিয়েছেন সেই বেলাল কবিরাজের কাছে। বেলাল কবিরাজ তো চাচিকে দেখা মাত্র কোনো কিছু শোনেনও নাই, দেখেই বলতেছেন যে এই হবে না, হবে না, আমার দ্বারা হবে না, নিয়ে যাও। এইভাবে একে একে প্রায় 17টা কবিরাজ দেখানো হয় চাচিকে। যারাই চাচিকে দেখে তারাই সরাসরি না বলে দেয়, বলে যে কাজ হবে না, কাজ হবে না, নিয়ে যাও। কি যে একটা বিভীষিকাময় পরিস্থিতি ওনারা পড়েছিলেন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তারপর এই ধরনের সমস্যা শুরু হয়েছে, মেয়েটাকে কে দেখবে? এমনিতে পরিবার থেকে বিচ্যুত। মনে মনে মাসুদ চাচার খুব কষ্ট হতে থাকে, কি করবেন না করবেন। এই সম্পর্কের কারণে বাড়ি ছেড়েছেন, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এই জন্যই কি এই সমস্যা সৃষ্টি হলো নাকি, এরকম চিন্তা ভাবনা করছেন আর কি, করাটাই স্বাভাবিক। এভাবে ভালো কবিরাজ খোঁজাখুঁজির মধ্যে দিন কাটতে থাকে। এদিকে চাচির পুরো শরীর দিন দিন কালো হয়ে যাচ্ছে। উনি ফর্সা ছিলেন, কালো হয়ে যাচ্ছে, মূলত বিষের প্রভাবে কালো হয়ে যাচ্ছে। সারা রাত ঘুমাতে পারেন না, চাতক পাখির মতো ছটফট করতে থাকেন প্রতি রাতে, প্রতিটা রাতে চিৎকার করতে থাকেন আর বলতে থাকেন পুড়ে গেল, জ্বলে গেল, আমি মনে হয় বাঁচবো না। এভাবে ডাক্তার কবিরাজ করতে করতে সব টাকা শেষ। আল্লাহর রহমতে হুট করে একটা খবর পাওয়া যায় এক বন্ধুর মাধ্যমে, মানে এই মাসুদ চাচা ওনার এক বন্ধুর মাধ্যমে একটা খবর পান যে ভারতের মুর্শিদাবাদে এক বিখ্যাত কবিরাজ আছে, তার অনুগত অসংখ্য জিন রয়েছে। পৃথিবীতে যত শক্তিশালী জিন আছে, এই শক্তিশালী জিনদের যত প্রজাতি আছে, অধিকাংশ প্রজাতির একজন করে কমপক্ষে জিন তার কাছে আছে। তার মধ্যে নাকি কয়েকটা এই জিন সাপও রয়েছে। তো সেখানে ভিসা পাসপোর্ট করে নিয়ে যাওয়া হয়। কবিরাজ চাচিকে দেখা মাত্রই ভয়ে কেঁপে ওঠে, কোনো এক অজানা আতঙ্ক তার মধ্যে বিরাজ করে। একটা পর্যায়ে সেই কবিরাজ বলে যে আপনারা আসছেন এত দূর থেকে, কিন্তু আমি পারবো না, এটা হবে না। এরপর তো মাসুদ চাচা খুব করে অনুরোধ করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন যে এত দূর থেকে আসছি, আমাদেরকে নিরাশ করেন না। তো কবিরাজ বলেন যে আসলে এই কাজটা করতে গেলে আমারও ক্ষতি হইতে পারে। একটা পর্যায়ে কবিরাজকে 50,000 টাকার কথা বলা হয় যে আপনাকে 50,000 টাকা দিব। তো এই 90-এর দশকের শেষ দিকে 50,000 টাকা, আজ থেকে প্রায় 26-27 বছর আগের কথা, বা আরো আগে হবে, তখন কিন্তু 50,000 টাকা কিন্তু অনেক টাকা। এই টাকায় অনেক কিছু পাওয়া যেত। কবিরাজ কিছুটা চিন্তা ভাবনা করেন, বলেন যে আসলে টাকার তো বিষয় না, বিষয়টা তো ভিন্ন আছে, ঠিক আছে দেখি, আমি চেষ্টা করে দেখি। এরপর কবিরাজ রিচুয়াল শুরু করেন। প্রায় ঘন্টা দেড়েক চেষ্টার পর চাচির শরীরে ওই জিন সাপটাকে হাজির করার চেষ্টা ব্যর্থ প্রায় হবে ভাব। একবার মনে হলো আসছে, আবার মনে হলো ব্যর্থ। এরপর কবিরাজ বলেন যে ওই জিনিসটা আসছে আবার চলে যাচ্ছে, আমি ওকে টেনে নিয়ে আসছি আবার চলে যাচ্ছে, এভাবে হবে না, আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, আপনারা 21 দিন পরে আসবেন। আর 21 দিনে প্রতিদিন একটা করে ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন গাছের পাতা, ভিন্ন ভিন্ন পুকুরের পানি, 21 দিন 21টা ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন গাছের পাতা, ভিন্ন ভিন্ন পুকুরের পানি একসঙ্গে মিলিয়ে গোসল করাতে হবে। মানে প্রতিদিন একটা করে, 21 দিনে 21 ধরনের জিনিস নিয়ে আসতে হবে আর কি, এটা দিয়ে গোসল করাতে হবে। একদিন যেই ফুল দিয়ে, পাতা দিয়ে, পানি দিয়ে গোসল করানো হয়েছে, এইটা আর পরের বার ইউজ করা যাবে না, এরপর নিয়ে আসতে বলা হয়েছে আর কি। আর এটাও বলে দেন কবিরাজ যে আসার সময় 21টা গাভীর 21 কেজি দুধ নিয়ে আসতে হবে, অর্থাৎ 21টা গাভীর 21 কেজি দুধ আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে।
এক গাভীর 3-4 কেজি দুধ নিয়ে আসলে এটা হবে না। তো এই কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়েন যে দুধ না হয় জোগাড় করলেন কষ্ট মষ্ট করে, 21টা ভিন্ন ভিন্ন ফুল, প্রতিদিন এটা খোঁজা, এই খোঁজে থাকা, এটা তো বেশ কষ্টকর ব্যাপার। যাক, আল্লাহর রহমতে সেই বিশাল কাহিনী, এটা অনেক কষ্ট করে সেটা সংগ্রহ করছেন, সেই কষ্টের কথা প্রিয় লিসেনার্স আমরা না বলি। তো এটা ওনারা করেন, 21 দিন ভারতেই ছিলেন, এই কাজগুলো করেছেন। 21 দিন পর যখন কবিরাজের কাছে যান, এরপর কবিরাজ বলেন যে হ্যাঁ, এইবার আমি হয়তোবা ওই জিনিসটাকে হাজির করতে পারবো। এটাকে হাজির করা এতটা সহজ কাজ নয়, এই জন্যই আগে কেউ এটাকে হাজির করতে পারেনি, এখন হয়তোবা পারবো। তো কবিরাজ ওনাদেরকে আলাদা একটা রুমে ডাকেন। এরপর সেই রুমে গিয়ে দেখা যায় যে মানুষের কঙ্কাল, মাথার খুলি সব পড়ে আছে। এরপর চাচিকে সব মানে সাথে অবশ্য মাসুদ চাচাও ছিলেন, এই দুইজনকে একটা বৃত্তের মধ্যে প্রথমে বসালেন। তারপর উনার মতো করে রিচুয়াল শুরু করতে লাগলেন। উনি চেষ্টা করতে লাগলেন যে ওই জিন সাপটাকে হাজির করার জন্য। প্রথমবারের মতো ওই জিন সাপটাকে হাজির করার প্রক্রিয়া চলছে। ওই কবিরাজ মূলত একজন তান্ত্রিক, একজন পিশাচ সাধক, এটাই বলতে হবে। বড় একটা বাটিতে একটা কালো মূর্তি, এই মূর্তি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সচরাচর যেই দেবদেবীর পূজা অর্চনা করা হয় এই ধরনের কোনো মূর্তি আসলে এটা না, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা মূর্তি ছিল। তো এই মোমবাতিটা একটা জায়গায় রাখেন, একটা বড় বাটির মধ্যে একটা কালো মূর্তি রাখা হয়, আর চতুর্দিকে কিছু মোমবাতি রাখা হয়। এরপর ওই মূর্তিটির উপর অনবরত দুধ ঢালতে লাগলেন, আর উনি বিড়বিড় করে কি যেন পড়ছেন। এক পর্যায়ে প্রায় সব দুধ ঢালা শেষ হবে, এরপর এক এক করে সবগুলো মোমবাতি ধপধপ করে নিভে যায়। শেষের একটা মোমবাতি নিভে যাবে যাবে ভাব, এমন সময় চাচি ফসফস করে আওয়াজ করে ওঠে। তখন চাচি কি করে, তার হাতটা সাপের মতো ধারণ করে, মানে সাপ যেভাবে ফনা তোলে ওইভাবে ধনা করে, মানে এইভাবে সাপের মতো ফনা করে ওই কবিরাজকে ছোবল মারতে যাচ্ছে বারবার। আর সাপ যেভাবে জিহবা বের করে ওইভাবে জিহবা বের করছে, আর কর্কশ কণ্ঠে ওই তান্ত্রিককে বলছে, এই তান্ত্রিক, আমাকে কেন ডাকছিস? তুই তো ভালো করে জানিস আমি কে, তারপর তুই ডাকছিস আমাকে? তান্ত্রিক কিছুটা থতমত খেয়ে বলেন যে আমি জানি যে তুমি কোনো সাধারণ জিন সাপ না, তারপরও নামটা বলো শুনি, কি নাম তোমার, আর এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? তখন চাচির শরীরে থাকা ওই জিন সাপটা বলে ওঠে, আমার নাম পুষ্পারানী, কেউ আমাকে নাগিনী বলেও ডাকে, ওদের এলাকায় যতগুলো জিন সাপ আছে সবার রানী আমি, এরপরও কি তোকে আরো বেশি কিছু পরিচয় দিতে হবে? তখন কবিরাজ বলেন যে আমি জানি তুমি অনেক শক্তিশালী, তোমার ক্ষমতার কাছে আমার ক্ষমতা কিছুই নয়, তারপর বলো তো আসলে হয়েছেটা কি, তুমি কেন এই অসহায় মহিলাটাকে কষ্ট দিচ্ছ? এরপর ওই পুষ্পারানী জিন সাপটা পুরো ঘটনা খুলে বলতে থাকে। ওই পুষ্পারানী জিন সাপটা সে বলতে থাকে আজ থেকে শত শত বছর ধরে নাকি ওই ভিটাতে তারা থাকে। শুধু তারা না, এই পুষ্পারানীদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই নাকি ওখানেই থাকতো। আর তারা কোনো সাধারণ জিন সাপ না, এদের অধীনে প্রচুর ধন সম্পদ রয়েছে, আর এই ধরনের ধন সম্পদগুলো এই পুষ্পারানীদের মতো শক্তিশালী জিন সাপেরাই পাহারা দিতে পারে। একদিন নাকি এই চাচিকে স্বপ্ন দেখিয়েছে পুষ্পারানী, বিশেষ করে ওনারা যখন এইখানে আসছেন আর কি, এইখানে বাড়ি করছেন, উনি সন্তান সম্ভব হয়েছেন, তারপর স্বপ্ন দেখিয়েছেন যে ডাব দিলে প্রচুর ধন সম্পদ দেব তোকে। তো এইভাবে দেখতে দেখতে একটা পর্যায়ে সে রাজি হয়, ডাব, নারকেল, সুপারি চেয়েছে, উনি একটা পর্যায়ে ডাব দিতে রাজি হয়েছে। তো ওই পুষ্পারানী বলছে যে ও ওর কথা রাখছে, আমিও আমার কথা রাখবো। এই কারণে আমার এক কর্মচারী কাল সাপকে আমি বলি যে তোমার মুক্তি পাবার সময় হয়ে গেছে, তুমি যুগ যুগ ধরে যে স্বর্ণের মূর্তিটা পাহারা দিচ্ছ, তোমাকে এটার সাথে জুড়ে দেওয়া হয়েছে, তুমি এখন থেকে মুক্ত। এটা কোনো একটা মানুষ ধরবে, আর এই মানুষ সাধারণ কোনো মানুষ না, যে আমাদেরকে তার সবচেয়ে কাছের জিনিসটা দিয়ে দিয়েছে, উৎসর্গ করেছে, সেই মানুষটা ধরলেই তুমি মুক্তি পেয়ে যাবা। এখন তুমি ওকে স্বপ্ন দেখাতে থাকো, সে এসে এই জিনিসটা ধরলেই তোমার মুক্তি মিলবে। তো সে কাল সাপটা তো খুব খুশি
যে তাকে একটা পাহারার কাছ থেকে মুক্তি দেয়া হবে। বহু বছর ধরে সে এইটা পাহারা দিয়ে আসছে। মানুষের সাহায্য ছাড়া নাকি ওরা মুক্তি পেতে পারে না। এই বিষয়টা যখন বলা হয়েছে, ওটা তো আসলে ওনারা বুঝতে পারেন নাই, এই চাচিরা তো বুঝতে পারেন নাই। কালসাপ ওই পুষ্পারানী এরকমই বলছে যে ওরা কি করছে, কবিরাজের বাড়ি গেছে। কালসাপটা তো মুক্ত হতে পারলই না, উল্টো ওই কবিরাজের কারণে ওই কালসাপটা আগে মূর্তির বাইরে ছিল, এখন ওই মূর্তির ভেতরে বন্দী হয়ে গেছে। এটা কি ভালো কিছু হইল? যাক, তারপরও ভুল করে ফেলছে, কবিরাজ বাড়ি গেছে, সেটাও আমি কিছু মনে করি নাই। কিন্তু ওর স্বামী আমাদের থাকার জায়গাটা অপবিত্র করে দিল, এটা কি কোনো একটা কাজ হলো? তখন তান্ত্রিক কবিরা জিজ্ঞেস করেন যে কিভাবে অপবিত্র করলো। তান্ত্রিক ধারণা করছেন যে মাসুদ চাচা হয়তো বা জল বিয়োগ করেছেন বা অন্য কিছু করেছেন, নোংরা আবর্জনা ফেলেছেন। কিন্তু না, চাচির ভেতর থাকা ওই জিন সাপটা বলতে থাকে যে ওর মেয়ে মোহনার আকিকা দেবে, তাতে গরু জবাই করতে হবে। খাসিও তো জবাই করা যায়। আচ্ছা, গরু জবাই করছে, গরু জবাই করে সেই জবাইয়ের রক্তটা, অর্থাৎ জবাইয়ের যে স্থানটা, এই স্থানটা বানাইছে আমাদের এই তেঁতুল গাছটার নিচে। আচ্ছা, এখানেই করতে হবে, আর কোনো জায়গা ছিল না? এইখানে কেন করলো? ও তো কিছুটা হলেও বুঝতে পেরেছিল। ওর প্রথম সন্তান চলে গেল, ওর কি বোঝা উচিত ছিল না? ও কেন বুঝলো না? ও গরু জবাই করলো, তাও এইখানে। এতে করে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা তো এটা মেনে নেব না। আমি মেনে নিলেও আমার অনুগত জিনেরা কি মেনে নেবে? এটা তো হতে পারে না। আমরা সারাক্ষণ গুপ্তধন পাহারা দিই, যাতে করে অন্য জিনের দখলে না যেতে পারে। জিনেদের মধ্যে এই গুপ্তধন দখলের প্রতিযোগিতা হয়, কে কার গুপ্তধন দখল করতে পারে। যে অন্যের গুপ্তধন দখল করতে পারে তার ক্ষমতা বেড়ে যায়, তার গোত্রে তার প্রভাব বাড়ে। জিনেদের গুপ্তধন দখল করা এত সহজ না। তো আমরা দুর্বল হয়ে পড়ছিলাম এই গরু জবাইয়ের কারণে, আমাদের অনেক সমস্যা হয়েছে। তো যাই হোক, পুষ্পারানী তো এগুলো বলে, তান্ত্রিক তো অনুরোধ করতে থাকেন যে আসলে তো বুঝতে পারে নাই, ভুল হয়েছে, মাফ করে দেন। পুষ্পারানী সাপটা তো কিছুতেই রাজি হয় না। এমনিতেই জিন সাপেরা খুব একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে অন্য জিনেদের থেকে। পুষ্পারানী জানায় যে সে কখনোই যাবে না চাচির শরীর থেকে। সে এমন ভাবে বিষ ঢেলে দিয়েছে, এই বিষ থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া তার জন্য খুবই কঠিন। আমি যদি নিজের ইচ্ছায় চলে যাই তাহলে ও বেঁচে যাবে, নাহলে ওই বিষ কাটবে না, এটাই পুষ্পারানী বলে দেয়। এরপরই পুষ্পারানী সাপটা তার শরীর থেকে চলে যায়। আর তার ঠিক পরপরই সবগুলো মোমবাতি যেগুলো নিভে গিয়েছিল, এগুলো এক এক করে আবার নিজে থেকেই জ্বলে ওঠে। ওই জিনটা চাচির শরীর থেকে যাওয়ার আগে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে ওই তেঁতুল গাছের নিচে রোজ নাকি 1 কেজি করে দুধ রেখে আসতে হবে চাচিকে। কারণ ওই যে গরু জবাই করেছিল, ওখানে গরু রক্ত পড়েছে, এতে করে যে এই ক্ষতিটা হয়েছে এটা আস্তে আস্তে নাকি কেটে যাবে, ওদের ক্ষমতাটা ফেরত আসবে আস্তে আস্তে। আর চাচিকে আজীবনের জন্য গরুর মাংস খাওয়া নিষেধ করে গেছে। এরপর তান্ত্রিক 50,000 টাকা দাবি করে। কাজ তো আসলে পরিপূর্ণভাবে হলো না, তারপরও টাকা বুঝিয়ে দিয়ে আসছিলেন, বুঝিয়ে দিয়ে বাংলাদেশে চলে আসেন। এরপরেও কিন্তু ওই সাপটা প্রতিনিয়ত থাকতো চাচির শরীরে। বাড়িতে গরুর গোস্ত আনলেই ওই জিন সাপটি উৎপাত শুরু করত, চাচিকে কষ্ট দিত, তার শরীর কালো হয়ে যেত, মাঝে মাঝে নীল বর্ণ ধারণ করত, বিষক্রিয়া শুরু হয়ে যেত। একদিন যদি গরুর দুধ ওখানে না দেয়া হতো তাহলে এই সমস্যা শুরু হতো, গরুর মাংস আনলে সমস্যা হতো। সারা রাত ঘুমাতে পারতো না, বিষ ছড়িয়ে দিত সারা শরীরে। ডাক্তারি চিকিৎসায় তার শরীরে কোনো বিষ ধরা পড়তো না, ব্লাডে কোনো ইনফেকশন ধরা পড়তো না, বিষক্রিয়ার ফলে যে ইনফেকশন হয়েছে বা কোনো বিষ ধরা পড়েছে, কোনো ভেনমের উপস্থিতি আছে, এরকম কিছু ধরা পড়তো না। তো এইভাবেই চলছে। মাঝে মাঝে নাকি খুব বেশি ডিস্টার্ব করে থাকে। যখন কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় তখন জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যায়। ওই সাপটি নাকি বলছে যে তার যেই ক্ষমতা, এই ক্ষমতাকে কাটিয়ে বাংলাদেশের এমন কোনো তান্ত্রিক কবিরাজ নাই যে এই পুষ্পারানীর কাছ থেকে চাচিকে আলাদা করবে। অনেককে দেখানো হয়েছে, কেউ তো চিকিৎসা করতেই রাজি হয় নাই। কেউ কেউ নাকি পুষ্পারানীকে বোতলে বন্দি করেছিল, বন্দি করার পরপরই নাকি ওই কাচের বোতলটা টাস টাস করে
ফেটে যেত, এমন একটা অবস্থা। কোনো জিনকে বোতলবন্দি করার পর ওই বোতল ফেটে যায়। চিন্তা করা হয়েছে কাচের বোতলে বন্দি করা হয়েছে, তাহলে প্লাস্টিকের বোতলে বন্দি করি। সেই প্লাস্টিকের বোতলটাও জোরে শব্দ করে ব্লাস্ট হয়ে যেত। তার মানে তাকে কাচের বোতল বা প্লাস্টিকের বোতলেও বন্দি করা যাচ্ছে না। তাহলে কতটা শক্তিশালী সে। কোনো হুজুরের কাছে গেলেই সমস্যা শুরু হয়। যাই হোক, অনেক ধরনের রুকিয়া করা হয়েছে, অনেকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোনো ধরনের কোনো উপকার তারা পান নাই। ওই যে প্রতিদিন 1 কেজি করে দুধ রেখে আসতে হচ্ছে, যেটা এখনো চলমান রয়েছে, এইভাবেই চলছে। আর ওরা নাকি জানিয়েছে যে আর বেশি দিন করতে হবে না, খুব তাড়াতাড়ি নাকি এই মাসুদ চাচারা বড় লোক হয়ে যাবেন, অনেক বড় লোক করে দেবে, সেই দিনটা নাকি তাড়াতাড়ি চলে আসবে। তো এটাই হলো ঘটনা। মাসুদ চাচা বলেছেন যে এই যে সাপটার সাথে আমি কথা বললাম, এটা কিন্তু সেই জিন সাপ না, যেই জিন সাপটা কামড় দিয়েছিল আমার স্ত্রীকে। মূলত এই জিন সাপটা একটা মুসলিম জিন সাপ। এই জিন সাপটা আমার স্ত্রীর সাথে আগে থেকেই থাকতো, কিন্তু এই পুষ্পা রানীর উপস্থিতির কারণে সে আর কাছে আসতে পারছে না। এটা নিয়ে সে আফসোস করে। আর সে মাঝে মাঝে এসে আমাকে বলে যায় কিভাবে রুকিয়া করতে হবে, কিভাবে কি করতে হবে, কিন্তু যত যাই বলুক কাজ হয় না। সেও আফসোস করে যে কেন যে এর থেকে মুক্ত করা যাচ্ছে না। সে নিজেও খুব আফসোস করে। এইভাবেই সে নিজে নিজে আসে, আমার সাথে কথা বলে, নিজে নিজেও বেশ কিছু রুকিয়া সে করেছে, কিন্তু ফল হয় না। আমাকেও কিছু শিখিয়ে দেয়, আমি সেগুলো করি, কিন্তু লাভ হয় না। এটাই হচ্ছে এই সাপের সাথে কথা বলার একটা ঘটনা। এটা হচ্ছে বললেন হলো মাসুদ চাচা। আর মাসুদ চাচা এটাও বলেছেন যে যখন উনি ওনার স্ত্রীর সাথে কথা বলেন, হঠাৎ করে নাকি ওনার স্ত্রী তোতলানো শুরু করে, ফসফস শব্দ করা শুরু করে। আর তখন বোঝা যায় যে ওই পুষ্পা রানী চাচির শরীরে ভর করেছে। আর এটার একটা প্রুফ এই যে মেঘ ভাই, যিনি মিকাইল ভাইকে ঘটনা দিয়েছেন, উনি নিজেও নাকি এটা করেছেন। সেটা হচ্ছে যে ওই মাসুদ চাচা যখন ওনার স্ত্রীর সাথে কথা বলছেন, হঠাৎ করে যখন ওই পুষ্পা রানী ভর করেছে, তখন এই মেঘ ভাইয়ের কানের কাছে ফোন ধরিয়ে দিয়েছে। তখন দেখা গেল যে চাচি কথা বলছেন তোতলানো ভাষায়, সাপের মতো ফসফস ফসফস করছে। এটা মেঘ ভাইও এটার প্রুফ পেয়েছেন। এটা এখনো চলমান রয়েছে। আল্লাহ তার এই অবস্থা থেকে দ্রুত মুক্তি দান করুন। আপনাদের হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা এই দোয়া করি। প্রিয় লিসেনার্স, আপনারা দোয়া করবেন যেন চাচি এই অবস্থা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারেন। ঘটনাটা বেশ অদ্ভুত। একটা জায়গা আমার কাছে খুবই অবাক লেগেছে, বিশেষ করে শেষ অংশে যখন জানতে পারলাম যে এই সাপটাকে বোতল বন্দি করার পরেও কোনোভাবেই বোতলের মধ্যে রাখা যায় নাই, বোতলটা আপনা আপনি ফেটে যায় বা ভেঙে যায়। এই ধরনের ব্যাপার কিন্তু এবারই প্রথম শুনলাম। ডিয়ার লিসেনার্স, বন্দি করা যায় না সেটা একটা বিষয়, কিন্তু বন্দি করার পর সেটা যে ফেটে যায় বা ভেঙে যায়, এটা কিন্তু খুব আজব এবং অদ্ভুত রকমের একটা ইনফরমেশন। আশা করছি আপনারাও এই ইনফরমেশনটা অনেকেই নতুন শুনেছেন আমার মতোই। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি মেঘ ভাইকে এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর দলে থাকেন, তবুও জানতে চাইলাম আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি ভূত.com-এর একজন অনেক বড় ফ্যান। একসময় ভূত FM শুনতাম, আর এখন ভূত.com। ভূত.com-এর প্রতিটি এপিসোড লাইভ শোনার চেষ্টা করি, কিন্তু যেগুলো মিস হয়ে যায় সেগুলো পরবর্তীতে ডাউনলোড করে শুনি। অনেকদিন ধরেই কিছু ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আজ সবকিছুকে উপেক্ষা করে লিখতে বসলাম। আমাদের পাশের গ্রামের আমার দূর সম্পর্কের চাচা ও দাদার সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ভৌতিক ঘটনা, যেটা আমি আমার দাদির মুখ থেকে শুনেছি, সেটাই শেয়ার করবো আজকে। জানি না ঘটনাটি ভয়ের কিনা, কিন্তু ঘটনাটি শোনার সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আশা করি ভালো লাগবে। এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি সর্বোচ্চ রকমের অলৌকিকতার পূর্ণতা যেন পায়, সেজন্য আমাকেই পড়তে বলেছেন। এবং তারপরে তিনি তার পরিচয় দিয়েছেন, মোহাম্মদ AJ সোহেল, সাতক্ষীরা জেলা থেকে তিনি বলছেন, তার মানে খুলনা এলাকায়। এবং এই দিকের ঘটনাগুলো খুবই অন্যরকম হয়। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি ঘটেছিল আমাদের পাশের গ্রামে। ধরে নিচ্ছি তার নাম শ্রীপুর।
সঙ্গত কারণেই ঘটনাটি যার সাথে ঘটেছিল তাদের নামের পরিবর্তে আমি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি যেহেতু দুইজনের সাথে ঘটেছিল, তাই একজনের নাম দিলাম আকবর, অন্যজনের নাম দিলাম করিম। আকবর যিনি আমার দুঃসম্পর্কের দাদা, আর করিম আমার দুঃসম্পর্কের চাচা। আর আকবর ও করিম সম্পর্কে চাচা ভাতিজা। পেশায় তারা দুজনেই দিনমজুর। আকবর দাদা ও করিম চাচার দুজনেরই 2টি করে পুত্র সন্তান আছে। প্রিয় লিসনার্স, এটা কেন বললাম সেটা ঘটনার শেষে জানতে পারবেন। আজ প্রথম একটি লোমহর্ষক সত্যি ঘটনা লিখতে বসলাম। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যেহেতু আমার দাদির মুখে শোনা, তাই তার ভাষাতেই বলবো। তখন সালটা 1975 বা 76 হবে। তখন জীবনযাত্রার মান খুবই দুর্বিষহ ছিল। যাতায়াত ব্যবস্থা ও গ্রামের রাস্তাঘাট ছিল কাঁচা মাটির। রাস্তাগুলো পায়ে চলার জন্য যথোপযুক্ত ছিল না। যদিও 2-1টা গরুর গাড়ি চলত, তাও দিনের আলো শেষ হওয়ার আগেই গাড়োয়ান তার কাজকর্ম সেরে বাড়ি ফিরে যেত। দিনের বেলা সোনালী সূর্যের আলো এই গ্রামটা ঝালমল করলেও রাতের বেলা তা ঢেকে যেত নিকষ কালো আঁধারে। এবং এই আঁধার দেখে যে কারো মনেই ভয়ের সঞ্চার হবে। আর রাতের আঁধারে আলোর উৎস বলতে হ্যারিকেন, মোমবাতি অথবা ল্যাম্প অথবা কুপিবাতি ছিল। আর বিকল্প হিসেবে ছিল পূর্ণিমার চাঁদের মায়াবী আলো, যা রাতের গ্রামীণ পরিবেশটাকে ভয়ঙ্কর সুন্দর রূপে রূপান্তরিত করত। কিন্তু প্রতিটা পূর্ণিমার রাতে যতটা সুন্দর ছিল, তার বিপরীতে ছিল ততটাই ভয়ঙ্কর। আকবর ভাই ও করিমের বাসা ছিল এক উঠোনের 2 বাড়ি। তারা খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন। বলে রাখা ভালো, এদের মধ্যে আকবর ভাই ছিলেন আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন। আর তখন মসজিদ বলতে 4-5 গ্রাম পর পর একটি করে, যা নির্মিত ছিল বাঁশের চটার বেড়া ও খড়ের ছাউনি দিয়ে। প্রতিদিন আকবর ভাই ও করিম একসাথে নামাজ আদায় করতে যেত। তাদের বাসা থেকে মসজিদে পৌঁছতে পায়ে হেঁটে 15 মিনিটের মতো সময় লাগত। বাসা থেকে বের হয়ে প্রায় মিনিট 4 পশ্চিমে হাঁটলেই মাটির চওড়া রাস্তা। রাস্তা থেকে উত্তরে 10 বা 11 মিনিট হাঁটলে মসজিদ। রাস্তাগুলো তখনও কাদা মাটির। তাদের বাসার রাস্তা ও মাটির বড় রাস্তার সংযোগস্থলে যে মোড়টি আছে তার নাম তেঁতুলতলার মোড়। মোড়ের দক্ষিণে আছে প্রায় 40-45 বছরের পুরনো একটি সুবিশাল তেঁতুল গাছ ও কয়েক বছর আগে জন্মানো একটি শেওড়া গাছ, যার ডালপালাগুলো রাস্তাকে ছেয়ে রেখেছে। এর উত্তর ও পশ্চিমে ছিল বিল, যেখানে বর্ষার মৌসুমে গ্রামের লোক ধান চাষ করত। আর এই সেই ভয়ার্ত জায়গা যেখানে এই ঘটনাটি ঘটে। এই মোড়কে কেন্দ্র করে ছোট বড় অনেক ভয়ের ঘটনাই ঘটে চলেছিল প্রতিনিয়ত। সন্ধ্যার পরে লোকজন সেখানে খুব একটা যেত না, কারণ সন্ধ্যা নামলেই অলৌকিকতার হাট বসত সেখানে। যেহেতু আমাদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার ওইটাই ছিল মেন রাস্তা, বিকল্প আরো একটি শর্টকাট রাস্তাও ছিল, কিন্তু সেখানে রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও কেউ ভয়ে পা মারাতো না। তাই বাধ্য হয়ে সবাইকে মেন রাস্তায় ব্যবহার করতে হতো। যদি কেউ কোনো কাজে পাশের গ্রাম বা গ্রামের বাইরে যেত, তাহলে সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসার চেষ্টা করত। আর যদি কারো বাসায় ফিরতে দেরি হতো বা সন্ধ্যা পার হয়ে যেত, তাহলে তার সাথে কিছু না কিছু এই প্যারানরমাল ঘটনা ঘটত। যেমন ঘূর্ণিঝড়ের মতো বাতাসে খড় কুটো, গাছের শুকনো পাতা ইত্যাদি গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে মানুষের পেছন পেছন আসতো। অথবা অস্বাভাবিক রকমের বড় শেয়াল সাদৃশ্য প্রাণী মানুষকে তাড়া করত। আর যদি কেউ বেশি রাত করে ফেলতো, তাহলে মাথা কাটা ঘোড়া দেখতে পেত। আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে মুন্ডু কাটা ঘোড়া বলা হয়, কিন্তু সেটা তেঁতুলতলার মোড়ের একটি নির্দিষ্ট জায়গায় আসতো। সেই জায়গাটুকু পার হয়ে গেলে আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যেত, যেন সেখানে কিছুই ঘটেনি। তাই সন্ধ্যার পরে বা রাতে ওই মোড় দিয়ে খুব একটা বেশি লোক যাতায়াত করতো না। আর নিত্য প্রয়োজনীয় কাজে যারা ঘরের বাইরে যেত, তারা সন্ধ্যার আগে অথবা এশার নামাজ শেষ করে একসাথে কয়েকজন মিলে ঘরে ফিরত। কেউ কখনো সেখানে একা যাওয়ার সাহস করতো না। যেহেতু আকবর ভাই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তাই তাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে মসজিদে যেতে হতো। যেহেতু ফজরের আজান
নিজেই দিতেন, তাই যাওয়ার সময় প্রতিদিন করিমকে সাথে নিয়ে দুজন একসাথে বাসার সামনে পুকুর থেকে অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিতেন। প্রতিদিনই তারা কিছু না কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যেমন তারা যখন হেঁটে যেতেন তখন মনে হতো তাদের পেছন পেছন কেউ তাদের অনুসরণ করছে, অথবা পেছন থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে। আবার মাঝে মাঝে কিছু অজানা প্রাণীর আর্তনাদ তাদের কানে ভেসে আসতো। তবুও কখনো তারা মসজিদে যাওয়া বন্ধ করেননি। একদিন রাত প্রায় 4:30, তখনও আকাশের এক পাশে এক ভালি চাঁদ তার শেষ মৃদু আলোক রশ্মিকে সংকীর্ণ করে ভোরের আলোতে মুখ লুকাতে যাচ্ছে। যেহেতু চাঁদের আলোয় তখনও রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছিল, তাই তারা কেউ হ্যারিকেন সাথে না নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে যখনই তারা তেঁতুলতলার মোড়ে পৌঁছান, ঠিক তখনই একটি মৃদু শীতল হাওয়া রাস্তার মোড়ের দক্ষিণে তেঁতুল গাছ যেদিকে রয়েছে সেদিক থেকে ও শেওড়া গাছটি ভেদ করে শনশন শব্দে তাদের দুজনের শরীর স্পর্শ করে দক্ষিণ দিক থেকে উত্তরের বিলের দিকে প্রবাহিত হয়ে গেল। সেই সাথে বিশাল তেঁতুল গাছ ও শেওড়া গাছটি যেন এক অজানা অনুভূতিতে নড়ে উঠল। আর সেই সাথে আকবর ভাই ও করিম ভাইয়ের শরীরেও এক অজানা অনুভূতির শিহরণ জাগল। যেহেতু তারা সেখানকার ঘটনা সম্পর্কে জানত, তাই তারা বিষয়টি আমলে না নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে কোনো রকমে কোনো সমস্যা ছাড়াই মসজিদে পৌঁছে যায় এবং নামাজ শেষ করে ভোরের আলো ফুটলে প্রতিদিনের মতো বাসায় ফিরে আসে। সেদিন সারাদিন কাটার পর রাতে তারা অক্লান্ত পরিশ্রম করা শরীরটাকে বিছানায় এলিয়ে বালিশে মাথা রেখে প্রশান্তির ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এবং সমস্যা শুরু হয় তখনই। তারা দুজনেই স্বপ্ন দেখে একটি কালো অবয়ব তাদের স্বপ্নে এসে বিছানার পাশে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য করে বলছে, খুব সাহসী, তোদের সাহস দেখে ভালো লেগেছে, তাই তোদেরকে কিছু দিতে চাই, বিনিময়ে তোরাও আমাকে কিছু দিবি। কিরে, দিবি তো? যদি স্বেচ্ছায় দিস তো ভালো, না হলে আমি তোদের থেকে যে কোনো ভাবে তা ছিনিয়ে নেব। এই বলে কালো অবয়বটি অট্ট হাসি হাসতে থাকে, আর ঠিক তখনই তাদের ঘুম ভেঙে যায়। তো তারা দুজনেই সেটাকে দুঃস্বপ্ন বলে কাটিয়ে দেয়, কিন্তু তারা দুজন একই স্বপ্ন যে দেখেছে সেটা তখনও একে অপরকে জানায়নি। আকবর ভাই মনে করেছে সে একা দেখেছে, করিম ভাই দেখেনি, আর করিম ভাই একইভাবে একই রকম ভেবেছে এবং প্রতিনিয়ত তারা একই স্বপ্ন দেখতে শুরু করলো। করিম ভাই আকবর ভাইকে একদিন বলল, চাচা, আমি না বিগত 3-4 দিন যাবৎ একই দুঃস্বপ্ন দেখে যাচ্ছি। একটা কালো অবয়ব ঘুমের মধ্যে এসে বলে সে আমাকে কিছু দিতে চায়, বিনিময়ে সেও আমার কাছে কিছু চায়। তখন আকবর ভাই ও করিম ভাই দুজনেই অবাক হয়ে গেল, কারণ দুজনেই একই স্বপ্ন দেখছে এটা তারা প্রথমবারের মতো বুঝতে পারল। তারা বিষয়টা নিয়ে একটু ভাবে এবং সেই দিন আসরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেবের সাথে বিষয়টি শেয়ার করে। ইমাম সাহেব জানান মাগরিবের পরে তিনি এই বিষয়ে কথা বলবেন। যথারীতি মাগরিবের নামাজ শেষ করে ইমাম সাহেব তাদের সাথে বসেন এবং আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে ইমাম সাহেব বলতে লাগলেন, দেখেন আকবর ভাই, আপনারা যেহেতু ধার্মিক ব্যক্তি, তাই আশা করি সহজেই বুঝবেন। বিষয়টা আমার কাছেও মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। যেহেতু সে কিছু দিতে চাইছে, আবার বিনিময়ে কিছু নিতেও চাইছে, তাই আমার এই যৎ সামান্য জ্ঞান বলছে বিষয়টি বেশ অস্বাভাবিক। আজ সন্ধ্যা নেমে গেছে, পারলে কাল সকালে একবার মৌলভী স্যারের সাথে দেখা করে এই বিষয়টা নিয়ে কথা বলেন। আপাতত আজকের রাতটা আপনারা পানি পড়া দিচ্ছি সেটা খেয়ে কাটিয়ে দেন, আর কিছু আমল শিখিয়ে দিচ্ছি এবং সবসময় পবিত্রতা রক্ষা করবেন। এই বলে ইমাম সাহেব তার কাজে চলে যান। বলে রাখা ভালো, মৌলভী স্যার ঝাড়ফুঁক করেন। আমাদের প্রায় 20-25টা গ্রামের প্যারানর্মাল রোগীর চিকিৎসক তিনি। একাধারে তিনি আমাদের গ্রামের স্বনামধন্য স্কুলের ইসলাম শিক্ষকও। ঘটনায় আসি, এদিকে আকবর ভাই ও করিম চাচার বাসা থেকে মৌলভী স্যারের বাসার দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার। অন্যদিকে সন্ধ্যার পশ্চিম আকাশের অস্ত যাওয়া সূর্যের শেষ লালিমাটুকুও তখন আস্তে আস্তে কালো অন্ধকার গ্রাস করে নিচ্ছে। আর এই খুটখুটে অন্ধকার রাতে মাটির রাস্তা ধরে কোনো যানবাহন ছাড়া এতটা রাস্তা যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আকবর ভাই করিম ভাইকে উদ্দেশ্য করে বলল, করিম, আজকে তো রাত হয়ে গেছে, তাই কাল সকালে উঠে আমরা স্কুলে গিয়ে না হয় স্যারের সাথে দেখা করব। করিমও
এই কথায় সম্মতি জানায়। এবং তারপর আকবর ভাই ও করিম গ্রামের বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে এশার নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন রাতে বাসায় গিয়ে আকবর ভাই ও করিম ইমাম সাহেবের দেয়া পানি পড়া খায় এবং তার শিখে দেয়া আমল করে, এবং সেদিন আর তাদের কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে তারা স্কুলের মৌলভী স্যারের সাথে দেখা করেন এবং তাদের সমস্যার কথা মৌলভী স্যারকে বিস্তারিতভাবে তা জানান। জোহরের নামাজ শেষ করে সবাই চলে গেলে মৌলভী ফুজুর আকবর ভাই ও করিমকে নিয়ে বসেন এবং বলতে থাকেন, দেখো আকবর, তোমাদের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা কোনোভাবেই কাকতালীয় বা স্বাভাবিক কোনো ঘটনা নয়। তোমার স্কুল থেকে চলে আসার পর ক্লাসের ফাঁকে স্কুলের নামাজের কক্ষে গিয়ে আমি আমার অনুগত জিনকে হাজির করি এবং তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চাইলে আমার পালিত জিন আমাকে জানায় একটা বদ জিন অনেক দিন ধরেই তোমাদের পেছনে ঘুরছে, কিন্তু তোমরা যেহেতু নিয়মিত নামাজ আদায় করছো, বিভিন্ন আমল করছো, সেজন্য তোমাদের কাছে আসতে পারছে না। যাই হোক, ওই দিন রাতে কোনো কারণবশত তোমাদের হয়তো কাপড় চোপড় কোনো কিছু নাপাক ছিল, সেই কারণে সে কাছে আসতে সক্ষম হয়েছে এবং প্রতিনিয়ত সে তোমাদের স্বপ্নে এসে দেখা দিতে চাইছে, সে চাইছে তোমাদের ক্ষতি করতে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে আছে, সেই কারণে এখন পর্যন্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি। আর বাকি থাকলো দেওয়া নেয়ার ব্যাপারটা, তাই তো? যেহেতু সেই জিন কি দিতে চায় এবং বিনিময়ে কি নিতে চায় সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি, তাই সঠিক করে এই বিষয়ে কোনো কিছু বলাই সম্ভব নয়। যাই হোক, আমি তাবিজ দিয়ে দিচ্ছি এবং এটা সবসময় সঙ্গে রাখবে, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যদি কখনো ভূমিকম্প হয় অথবা তোমরা কোনো ব্রিজ বা সাঁকো পার হও, তাহলে এই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। যদি কখনো এমন পরিস্থিতির শিকার হয়ে যাও তাহলে তাবিজ খুলবে না, আমার কাছ থেকে নতুন তাবিজ নিয়ে তারপর পুরনোটা খুলে ফেলো। এই বলে মৌলভী হুজুর তাদের দুজনকে তাবিজ দিয়ে নিজের হাতিয়া নিয়ে চলে যান। হাতিয়া বলতে হুজুরে খুশি করে যা দেয়া হয় তাই। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? ঘটনা এখানে শেষ? হয়তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো। একটি পরিবার অভিভাবকহীন হতো না, দুইটি অবুঝ শিশু তার বাবাকে হারাতো না, একজন মা তার সন্তানকে হারাতেন না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন পুকুরে গোসল করার সময় করিমের হাতে থাকা তাবিজটির সুতা ছিঁড়ে যায়। তখন সে তাবিজটা বাসায় রেখে সন্ধ্যায় বাজার থেকে ঘুমসি কিনে এনে তাবিজটি আবারও বাঁধবে বলে ঠিক করে, কিন্তু বিভিন্ন কাজের ভেতরে সে ঘুমসির সুতা কিনতে ভুলে যায় এবং তাবিজটাও নিতে ভুলে যায়। বিপত্তিটা ঘটে সেদিন রাতেই। হঠাৎ একটা দুঃস্বপ্ন সে রাতে আবার আকবর ও করিম ভাইয়ের ঘুম ভাঙায়। আকবর ভাই দেখে যে স্বপ্নে সেই কালো অবয়বটি এসে তাকে বলছে, মনে আছে আমার কথা? তুই আমাকে 2টা ঝুনি নারকেল দিবি, বিনিময়ে একটা সোনার নৌকা নিবি। কালো অবয়বটি আরো বলে, মোড়ের তেঁতুল গাছের নিচে মাটি খুঁড়লেই সোনার নৌকা পাবি, বিনিময়ে আমাকে 2টা নারকেল দিবি। এই বলে সে হাসতে হাসতে মিলিয়ে যায়। আকবর ভাইয়ের ঘুম ভেঙে যায়। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগে, তাবিজ থাকা সত্ত্বেও কেন আবার এমন হলো? তখন তিনি সময় আন্দাজ করে দেখলেন আনুমানিক 4টা বা 4:30 হবে। যেহেতু প্রতিদিন ভোরে উঠতে হয়, তাই বুঝতে বাকি থাকলো না যে ফজরের আজানের সময় অতি নিকটে। তিনি আর দেরি না করে করিমকে ডাকতে থাকেন, কিন্তু এ কি, করিমের কোনো সারা শব্দ নেই। আরো 2-1বার ডাকার পর করিমের বউ এসে বলল, চাচা তো আরো আগে বেরিয়ে গেছে, আপনি তো এসে ডেকে নিয়ে গেলেন। করিমের বউয়ের মুখে কথা শুনে আকবর ভাইয়ের সারা শরীর দিয়ে এক ভয়ের অজানা স্রোত বয়ে যায়। যেহেতু আকবর ভাই ও করিম চাচা দুজনেই একই স্বপ্ন দেখত, তাই আকবর ভাইয়ের আর বুঝতে বাকি রইল না যে করিম এখন কোথায় থাকতে পারেন। তখন আকবর ভাই করিমের বউ সহ আরো কয়েকজনকে সাথে নিয়ে দ্রুত পদে সেই তেঁতুল গাছের কাছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা সেখানে গিয়ে দেখে যে করিমের প্রাণহীন নিথর দেহটা মাটিতে পড়ে আছে এবং তার চোখ দুটো পাথরের মতো শক্ত, যেন ঠিকরে বেরিয়ে আসবে কোটর থেকে। তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে ভয়ার্থ কোনো দৃষ্টিতে তাকিয়ে কোনো কিছু দেখছে। তারা আরো দেখল করিমের নিথর প্রাণহীন দেহ ছাড়াও সেখানে একটি কোদাল ও 2টি নারকেল পড়ে আছে। তখন সবাই করিমের দেহটা ধরাধরি করে বাসার উঠোনে নিয়ে রাখে। এরপর ফজরের আজানের সাথে সাথে করিমের মৃত্যুর খবরটাও
গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কিন্তু সবার মনে তখনও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন, কিভাবে? দিনের বেলা যখন খবরটা সবার মুখে মুখে চলছে, তখন পর্যায়ক্রমে খবরটি মৌলভী স্যারের কাছেও যায়। তিনি আর দেরি না করে তৎক্ষণাৎ করিমের বাসায় উপস্থিত হন এবং আকবর ভাইয়ের মুখে সেদিনের ঘটনা বিস্তারিত শোনেন। সবকিছু শুনে মৌলভী স্যার দেরি না করে যেটা করেন সেটা হচ্ছে একটি রুমে গিয়ে বসেন আসনে এবং তার অনুগত জিনকে হাজির করেন। অন্যদিকে আকবর ভাইয়ের মুখে স্বপ্নের কথা শুনে গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে সেই তেঁতুল গাছের নিচে করিমের মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে আদৌ কোনো সোনার নৌকা আছে কিনা সেটা দেখার জন্য মাটি খুঁড়তে থাকে। মাটির কিছুটা গভীরে একটা লোহার দরজার সন্ধান পায় তারা। এদিকে মৌলভী স্যার এর মধ্যেই তার পালিত জিনের কাছে বিস্তারিত ঘটনা জানতে পারে এবং করিমের সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তিনিই বলেন। কোনোভাবে করিমের হাতে থাকা আমার দেয়া তাবিজটা খুলে যায়, যার কারণে শয়তানটা করিমের কাছে আসতে সক্ষম হয়েছে এবং স্বপ্নে সে এই দাবি করেছে যে তাকে সোনার নৌকা পাইয়ে দেবে। যেহেতু করিম পেশা ছিল দিনমজুর, তাই সে সোনার নৌকার কথা শুনে 7-5 না ভেবে ঘরে থাকা নারকেল নিয়ে সেখানে হাজির হয়। স্বপ্নে দেখা সেই স্থানে যেই না সে কোদাল দিয়ে কোপ দিয়েছে, তখনই জিনটি তার উপরে ক্ষুব্ধ হয় এবং তার ঘাড় মোটকে মেরে ফেলে। কারণ জিনটি এখানে একটা ওই যে জোড়া যে নারকেল চেয়েছিল এ দুটো বলতে বা এ দুটো বোঝাতে করিমের 2 ছেলেকে বুঝিয়েছে। কিন্তু করিম জিনের এই কথার ব্যাখ্যা না বুঝতে পেরে 2 ছেলের পরিবর্তে সত্যি সত্যি নারকেল নিয়ে গেছে। তিনি আরো বলেন যে গতকাল বিকেলে হালকা মাত্রার ভূমিকম্প হয়েছিল, তাবিজটির গুণাগুণ তখনই নষ্ট হয়েছে এবং যেহেতু ভূমিকম্পর মাত্রা ছিল হালকা তাই কেউ বুঝতে পারেনি। আকবর ভাইও একই স্বপ্ন দেখেছে, কিন্তু আকবর ভাইয়ের কাছে তাবিজটি থাকায় জিনটি আকবর ভাইয়ের কোনো ক্ষতি করতে পারেনি। এদিকে গ্রামের লোকে তেঁতুল তলায় যে গর্তটা খুঁড়েছিল সেই বিষয়ে মৌলভী স্যারকে বললে তিনি সেখানে গিয়ে বিষয়টি দেখেন এবং সবকিছু দেখে শুনে তিনি একটা তাবিজ লিখে গর্তের ভেতরে দিয়ে গর্তটা বন্ধ করে দিতে বলেন। করিমের লাশটি তেঁতুল গাছের পাশেই দাফন করতে বলেন এবং যাওয়ার আগে করিমের পরিবারের সবাইকেও আকবর ভাইকে আবার নতুন করে তাবিজ দিয়ে যান। তারপর থেকে আকবর ভাই ও করিমের পরিবারে আর কোনো বড় সমস্যা দেখা দেয়নি এবং গ্রামের মানুষের খোঁড়া তেঁতুল তলার গর্তে তাবিজ পোতার পর থেকে সেখানকার অস্বাভাবিকতা আগের থেকে অনেক কমে যায়। কিন্তু গ্রামের মানুষ মাটি খুঁড়ে যে লোহার দরজা সাদৃশ্য বস্তুটি আবিষ্কার করেছিল সেটা কি শুধুই লোহার টুকরো ছিল নাকি তার পেছনে অন্য কোনো জগতের অস্তিত্ব রয়েছে? পেছনের রহস্যটা আজও সবার অজানা। এই বলে একটি দীর্ঘশ্বাস নিয়ে দাদি তার ঘটনাটির ইতি টানেন। সেই ভয়ানক স্থানটি আজ সময়, কাল, চিত্র এবং সবকিছুর বিবর্তনে হয়তো কালের কাল কুঠুরিতে বিবর্ণ হয়ে গেছে। হয়তো সেই তেঁতুল গাছটিকে নিয়ে মানুষের মনে আজ আর ভয় নেই, কিন্তু সেই তেঁতুল গাছটি এখনো সেখানে আছে এবং কবরটিও আজও আছে সেখানে। গলাটি ভয়ের এবং বেদনাদায়ক হলেও আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে লোভ কখনো ভালো কিছু নিয়ে আসে না। ঘটনাটি শতভাগ সত্য। পরিশেষে একটা কথাই বলবো শ্রোতা বন্ধুরা, বিশ্বাস করা বা না করাটা নিতান্তই আপনাদের ব্যাপার। রাসেল ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তাহলে প্রচার করবেন, না করলেও কষ্ট পাবো না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা আগামীতেও শুনতে চান বা কখনোই শোনেননি। এমন কিছু অদ্ভুত ঘটনাই শোনাবো আপনাদেরকে। চলুন শুরু করা যাক। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি, আপনার পরিবার ও সমস্ত শ্রোতারা ভালো আছে। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মোহাম্মদ হিমেল আর আমি ঢাকা শহরে থাকি। আজকে যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটি আমি প্রায় 17 দিন যাবৎ একটু একটু করে লিখছি, কারণ কর্মব্যস্ততায় সময় হয়ে ওঠে না। আমি আশা করি আমার ইমেলটি অবশ্যই সিলেক্ট হবে, তাহলে আমার কষ্ট সার্থক হবে। যাই হোক ইমরান ভাই, আমি যে ঘটনাটি আজকে আপনাকে লিখে পাঠালাম সেটি ঘটেছিল আমার নিজের চাচার সাথে। আমার চাচার নাম মিজান মজুমদার। ঘটনাটি আমি সরাসরি আমার চাচার কাছ থেকেই শুনেছিলাম। যাই হোক, তাই আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার চাচার কাছ থেকে আমি যেভাবে শুনেছিলাম, অর্থাৎ ঠিক আমার চাচার ভাষ্যমতে ঘটনাটি আপনাকে লিখি। তবে লেখালেখির মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বলছেন হিমেল ভাইয়ের চাচা মিজান মজুমদার। সালটা ছিল 2015। আমার নাম মিজান মজুমদার। গ্রামের সাধারণ এক কৃষক আমি। বাপদাদার আমল থেকেই এই মাটির সাথে আমাদের জীবন বাঁধা। আমাদের জমির পরিমাণ নেহাত কম ছিল না। আমার খালাতো ভাই রহিম আর আমি একসাথে কোমর বেঁধে কাজ করতাম এই জমিতে। সে শুধু আমার ভাই নয়, আমার সবচেয়ে কাছের বন্ধুও বটে। আমাদের দুজনের পরিশ্রমে আমাদের এক ফসলের জমি 3 ফসলে হয়েছিল। ধান, পাট, সর্ষে, ডাল, কি না ফলাতাম আমরা। মাটির বুক চিরে যখন সবুজ ফসল বেরিয়ে আসতো, তখন আমাদের সব ক্লান্তি দূর হয়ে যেত। রহিম আর আমি দুজনে ছিলাম এক বক্কা ধরনের। যখন কাজের চাপ বাড়তো, তখন আর বাড়ি ফেরার কথা মাথায় থাকতো না। বিশেষ করে সেচের সময় বা ফসল পাহারার রাতে আমাদের ঠিকানা হতো জমির এক কোণে বানানো ছোট্ট একটা ঝুপড়ি ঘর। বাঁশের খুঁটি, চনের ছাউনি আর মাটির দেয়াল দিয়ে তৈরি ঘরটা আমাদের কাছে রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। কত রাতের ক্লান্তি যে এই ঘরের শীতল মেঝেতে দূর হয়েছে তার কোনো হিসাব নেই। সেদিনও ছিল এমনই এক কাজের দিন। বড় ধানের চারা লাগানোর পর জমিতে সেচ দেওয়ার দরকার পড়েছিল। সারাদিন মেশিনের ভটভট শব্দ আর জলের ছলছলানি নিয়ে কেটে গেল। রহিমকে সেদিন জরুরি একটা কাজে শহরে যেতে হয়েছিল, তাই সে বিকেলের দিকেই আমার থেকে বিদায় নেয়। যাওয়ার আগে বারবার বলে গিয়েছিল, মিজান ভাই, একা থাকতে যদি ভয় লাগে তাইলে আজ রাইতে বাড়ি চলে যাস। আমি ওর কথায় হেসে উড়িয়ে দিয়েছিলাম, আরে যে জমিতে আমার জন্ম, যে মাটির গন্ধ আমার রক্তে মিশে আছে, সেখানে আবার কিসের ভয়। আমি ওকে ভরসা দিয়েছিলাম যে কোনো অসুবিধা হবে না। সন্ধ্যা নামার সাথে সাথে আমি কাজ শেষ করলাম। ডিজেল চালিত সেচ পাম্পটা বন্ধ করতেই চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। দূরের গ্রাম থেকে আজানের হালকা সুর ভেসে আসছিল। আমি ঝুপড়ি ঘরের পাশে রাখা বালতি থেকে ঠান্ডা জল নিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। সারাদিনের খাটুনিতে শরীর যেন ভেঙে আসছিল। রাতের খাবার বলতে বাড়ি থেকে আনা রুটি আর গোড়া, তাই খেয়ে এক বোতল জল নিয়ে বসলাম। কিন্তু সেদিন গরমটা ছিল অসহনীয়। জ্যৈষ্ঠ মাসের সেই গোমঠ গরমে ঝুপড়ি ঘরের ভেতরে টেকা দায় হয়ে পড়েছিল। বাতাস যেন এক ফোঁটাও বইছিল না। আমার মনে হলো ভেতরে ঘুমালে নির্ঘাত সিদ্ধ হয়ে যাব। তাই আমি ঘর থেকে আমাদের বাঁশের তৈরি চকিটা টেনে বের করে ঝুপড়ির সামনে খোলা আকাশের নিচে পাতলাম। ভাবলাম খোলা হাওয়ায় ঘুমটা ভালো হবে। চারদিকে ফসলের সবুজ ক্ষেত, মাথার উপর 1,00,000 কোটি তালার চাদর, এর চেয়ে শান্তির ঘুম আর কি হতে পারে। আমি চোখের ওপর গায়ে এলিয়ে দিলাম। সারাদিনের ক্লান্তি আর রাতের শান্ত পরিবেশ আমাকে দ্রুত ঘুমের অতল গভীরে তলিয়ে নিয়ে যাচ্ছিল। আমার চোখের পাতা ভারী হয়ে আসছিল। আমি টের পাচ্ছিলাম এক গভীর ঘুমে আমি ডুবে যাচ্ছি। আমার চারপাশে যে এক অদেখা জগৎ তাদের পরিকল্পনা সাজাচ্ছে, সেই বিষয়ে আমি ছিলাম সম্পূর্ণ অজ্ঞ। আমি শুধু জানতাম এই রাতটাও আর 5টা রাতের মতোই সাধারণ। কিন্তু আমার ধারণা যে কতটা ভুল ছিল তা বোঝার জন্য আমাকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আমার ঘুমটা যে কখন লেগে গিয়েছিল তা আমি নিজেও বলতে পারবো না। সারাদিনের অমানসিক পরিশ্রমে শরীর এতটাই ক্লান্ত ছিল যে চোখের উপর শরীর রাখতে যেন সমস্ত চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। কোনো স্বপ্ন দেখিনি, কোনো অস্বস্তি বোধ করিনি। চারপাশের নিস্তব্ধ প্রকৃতির কোলে আমি যেন হারিয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এমন শান্তির ঘুম আগে কখনো ঘুমাইনি। বাতাসের হালকা প্রবাহ আর ঝিঝি পোকার ঐকতান আমার জন্য ঘুমের ওষুধের মতো কাজ করছিল। আমার মনে কোনো ভয় বা শঙ্কা ছিল না। এই জমি, এই ঝুপড়ি ঘর সবই আমার পরিচিত, আমার নিজের জগতের অংশ। এখানে ভয়ের কি থাকতে পারে, এই ভেবেই হয়তো আমার মন ছিল একেবারে নিশ্চিন্ত। তবে সেই নিশ্চিন্ত অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আনুমানিক মধ্যরাত হবে। আমার গভীর ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ঠিক ভেঙে গেল বললে ভুল হবে। মনে হলো কেউ যেন আমার কানের কাছে এসে জোর করে আমার ঘুমটাকে ছিঁড়ে নিয়ে গেল। ঘুম ভাঙার কারণটা ছিল একটা কণ্ঠস্বর, কিন্তু সেটা কোনো সাধারণ মানুষের কণ্ঠ ছিল না। কর্কশ, গম্ভীর আর অস্বাভাবিক রকমের ভারী একটা স্বর। সেই স্বরটা যেন বাতাস ছিঁড়ে আমার কানে এসে বিঁধছিল। স্বরটা ঠিক কি ছিল তা আমি প্রথমে বুঝতে পারছিলাম না। ঘুমের ঘোরে আমার মনে হচ্ছিল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি বা ভুল শুনছি। আমি পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেই অদ্ভুত কণ্ঠস্বরটা আবার শোনা গেল। এবার আরো স্পষ্ট, আরো কাছে। আমার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় ধরাস করে উঠল। সবকিছু কেমন যেন থমথমে লাগছিল। একটু আগে সেই ঝিঝি পোকার ডাক যা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, সেটাও যেন একেবারে থেমে গেছে। চারিদিকে একটা ভুতুড়ে নীরবতা। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন আমার সাথে শ্বাস চেপে ধরে আছে, আসন্ন কোনো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হওয়ার অপেক্ষায়। আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি চোখ খোলার সাহস পাচ্ছিলাম না, আবার না খুলেও থাকতে পারছিলাম না। কে ডাকছে আমাকে এই নির্জন রাতের গভীরে? রহিম কি ফিরে এলো? না, ওর কণ্ঠ তো এমন নয়।
গ্রামের কেউ? এত রাতে এখানে আসার তো কোনো কারণ নেই। তাহলে কে? আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। গরমের কারণে নয়, বরং এক অজানা শীতল ভয়ের কারণে। আমার হৃৎপিণ্ডটা এত জোরে চলতে শুরু করেছিল যে আমি নিজেই তার শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা স্বাভাবিক নয়, কোনো একটা গড়বড় আছে। কিন্তু কি সেই গড়বড় তা জানার সাহস আমার হচ্ছিল না। আমি চোখ বন্ধ করেই পড়ে রইলাম, মটকা মেরে থাকার ভান করে। ভাবলাম হয়তো কোনো নিশাচর প্রাণী বা অন্য কিছু হবে যা আপন মনে চলে যাবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে সেই কণ্ঠস্বর তৃতীয়বারের মতো গর্জে উঠল। এবার এত কাছ থেকে আওয়াজটা এলো যে আমার মনে হলো বক্তা আমার চোখের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আমি জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছিল, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যা ঘটতে চলেছে তা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হতে চলেছে। আমার শরীর ভয়ে জমে যাচ্ছিল, আর আমি সেই আসন্ন সর্বনাশের জন্য নিজেকে প্রস্তুত করার কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। আমার সমস্ত শরীর ভয়ে শক্ত হয়ে গিয়েছিল। চোখ দুটো বন্ধ, কিন্তু কান দুটো সজাগ ছিল। চারপাশের পিনপতন নীরবতার মধ্যে আমার নিজের হৃৎপিণ্ডের শব্দই আমার কানে বাজছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়েছিলাম, এই ভেবে যে হয়তো আমাকে মৃত বা ঘুমন্ত ভেবে আগন্তুক চলে যাবে। কিন্তু আমার সব ভাবনাকে মিথ্যে প্রমাণ করে সেই গুরুগম্ভীর কর্কশ কণ্ঠস্বরটি আবার নাম ধরে ডেকে উঠল। এবার আর কোনো অস্পষ্টতা ছিল না, কোনো জড়তা ছিল না। একেবারে পরিষ্কার বাংলায় ছুরির ফলার মতো ধারালো কণ্ঠে সে বলল, কিরে মজুমদার, তুই আজ বাহিরে কেন শুলি? আমাদের যাতায়াতের রাস্তায় কেন শুয়েছিস? এই কথাগুলো শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। আমাদের যাতায়াতের রাস্তা? এই জনশূন্য মাঠের মধ্যে আবার কাদের যাতায়াতের রাস্তা? এখানে তো মানুষ দূরে থাক, কোনো বন্য প্রাণীও সহজে আসে না। তাহলে কারা এরা? আমার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি আর স্থির থাকতে পারলাম না। ভয়কে জয় করে আমি ধীরে ধীরে আমার চোখের পাতা খুললাম। ঘুম থেকে জেগে আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। আমার শরীর অসাড় হয়ে গেল। কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। আমার মনে হলো আমি হয়তো কোনো দুঃস্বপ্নের মধ্যে জেগে উঠেছি, যা বাস্তবতার চেয়েও বেশি জীবন্ত। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখের ঠিক কয়েক হাত দূরে চাঁদের আবছা আলোয় আমি যা দেখলাম তা কোনো মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিল না। আমার মনে হলো আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কি জেগে আছি নাকি ঘুমের ঘোরে কোনো বিভ্রম দেখছি? আমি নিজের গায়ে চিমটি কাটার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মাঝে মাঝে দু এক টুকরো মেঘ সরে গেলে চাঁদের যেটুকু আলো এসে পড়ছে তাতে এই পরিবেশটা আরো বেশি রহস্যময় হয়ে উঠেছে। আমার মনে হলো চারপাশের গাছপালা, ফসলের ক্ষেত সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে, এবং তারা সবাই মিলে আমার দিকে তাকিয়ে হাসছে। সেই কণ্ঠস্বরের মালিককে আমি তখনও দেখতে পাইনি, কিন্তু তার উপস্থিতি আমার চারপাশে অনুভব করছিলাম। একটা ভারী শীতল অস্তিত্ব যা আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিচ্ছিল। আমাদের যাতায়াতের রাস্তা, এই কথাটি বারবার আমার কানে বাজছিল। আমি কে? আমি কোথায় শুয়ে আছি? এই জমি তো আমার বাপদাদার। এখানে আবার কাদের রাস্তা? এই প্রশ্নগুলো আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছিল। আমি চেয়ে মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার জিহ্বাটা কেউ যেন আঠা দিয়ে তালুর সাথে লাগিয়ে দিয়েছে। আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম সেই শূন্যতার দিকে, যেখান থেকে একটু আগে ভেসে এসেছিল সেই হাড় কাঁপানো প্রশ্ন। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সবে শুরু হয়েছিল, আর আমি অসহায় ভাবে সেই ভয়ঙ্কর নাটকের পরবর্তী দৃশ্যের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করতে পারছিলাম না। আমার চোখ দুটো ধীরে ধীরে অন্ধকারের সাথে মানিয়ে নিচ্ছিল। প্রথমে যাকে বলে একটা অবয়বের মতো মনে হচ্ছিল, তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। আর যা স্পষ্ট হলো তা আমার ভয়কে সহস্র গুণ বাড়িয়ে দিল। আমি দেখলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক ধবধবে সাদা ঘোড়া। ঘোড়াটি এতটাই সাদা যে রাতের অন্ধকারেও তার শরীর থেকে যেন এক ধরনের জ্যোতি ঠিকরে বেরোচ্ছিল। এমন নিখুঁত রাজকীয় ঘোড়া আমি আমার জীবনে কখনো দেখিনি। কিন্তু আমার আতঙ্ক ঘোড়াটিকে নিয়ে ছিল না, ছিল তার উপরে বসে থাকা সাওয়ারিকে নিয়ে। ঘোড়ার উপরে একজন লোক বসেছিল, যার সারা শরীরও ছিল ধবধবে সাদা পোশাকে আবৃত। তার পরনে ছিল লম্বা একটি সাদা আলখাল্লার মতো জামা, আর মাথায় ছিল একটি সাদা টুপি। লোকটি ঘোড়ার লাগাম ধরে স্থির হয়ে বসেছিল। তার দৃষ্টি ছিল সরাসরি আমার দিকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর ব্যাপার ছিল তার চেহারা। তার মুখমণ্ডল থেকে এতটাই তীব্র আর উজ্জ্বল এক আলো বিচ্ছুরিত হচ্ছিল যে তার চেহারার কোনো অংশ, নাক, চোখ, ঠোঁট কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না।
মনে হচ্ছিল যেন কেউ পূর্ণিমার চাঁদকে মাটিতে নামিয়ে এনে তার মুখের জায়গায় বসিয়ে দিয়েছে। সেই তীব্র আলোর কারণে আমি তার দিকে সরাসরি তাকাতেও পারছিলাম না। আমার চোখ ধা দিয়ে যাচ্ছিল। তার কণ্ঠস্বর আমি আগে শুনেছিলাম, শক্ত, অদ্ভুত আর কর্তৃত্বপূর্ণ। সেই কণ্ঠস্বরের সাথে তার এই স্বর্গীয় অথচ ভয়ঙ্কর রূপ যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না আমার চোখের সামনে যা দেখছি তাকে বাস্তব নাকি আমার মনের কোনো বিভ্রম। ইনি কি কোনো মানুষ নাকি অন্য কিছু? মানুষের চেহারা থেকে তো এভাবে আলো বের হতে পারে না। আমার গ্রামের মুরব্বীদের কাছে শোনা জিনপুরীর কাহিনীর কথা মনে পড়ে গেল। তারা বলতেন জিনরা নিজেদের রূপ বদলাতে পারে এবং তারা অনেক সময় মানুষের চোখের সামনে এমন অবয়বে আসে যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি একটা ঢোক গেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। লোকটি কিছুই বলছিল না, শুধু স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার সেই নীরব চাহনি আমার বুকের ভেতরটাকে ফোরফোর করে দিচ্ছিল। মনে হচ্ছিল সে আমার মনের সব কথা পড়ে ফেলতে পারছে। আমার ভয়, আমার আতঙ্ক, আমার সংশয়। আমি তার চোখের দিকে তাকাতেও পারছিলাম না, আবার সরাতেও পারছিলাম না। এক অবর্ণনীয় ভয়ের চাদরে আমি যেন আটকা পড়ে গিয়েছিলাম। চারপাশের জগৎটা আমার কাছে অর্থহীন হয়ে গিয়েছিল। শুধু ছিল আমার চোখে আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই আলোকময় ভয়ঙ্কর আগন্তুক, আর তার পায়ের নিচে থাকা আমার বাপদাদার জমি, যা আজ রাতে আমার কাছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা বলে মনে হচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম আমি কোনো সাধারণ বিপদে পড়িনি। এ কোনো জাগতিক ঘটনা নয়। আমি এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছি যা মানুষের জ্ঞানের বাইরে। আর সেই মুহূর্তে আমার কিছুই করার ছিল না, কেবল পাথরের মতো বসে থাকা ছাড়া। আমি যখন সেই শ্বেত শুভ্র আগন্তুকের দিকে তাকিয়ে ভয় আর বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে বসেছিলাম, ঠিক তখনই একটা নতুন ঘটনা আমার স্নায়ুকে আরো বেশি নাড়িয়ে দিল। হঠাৎ করেই আমি দূর থেকে ঢোলের আওয়াজ শুনতে পেলাম। প্রথমে আওয়াজটা খুব ক্ষীণ ছিল, মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে কেউ ঢোল বাজাচ্ছে। গ্রামের দিকে হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান বা উৎসব হচ্ছে। এই ভেবে মনকে শান্ত করার একটা বৃথা চেষ্টা করলাম, কিন্তু আমার সেই ধারণা মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। ঢোলের আওয়াজটা ক্ষীণ হওয়ার বদলে ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, এবং সেটা কোনো এক নির্দিষ্ট দিক থেকে আসছিল না। আমার মনে হচ্ছিল আওয়াজটা আমার চারপাশ থেকে আমার দিকে এগিয়ে আসছে। কয়েক মুহূর্তের মধ্যে ঢোলের আওয়াজটা এত কাছে চলে এলো যে আমার মনে হলো যেন একদল মানুষ আমার চারদিকটাকে ঘিরে দাঁড়িয়ে উন্মত্তের মতো ঢোল পিটিয়ে চলেছে। বাদ্যযন্ত্রের তীব্র শব্দে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। ঢোলের সাথে সাথে কাসর এবং আরো কিছু অজানা বাদ্যযন্ত্রের মিশ্র শব্দ আমার হৃৎপিণ্ডকে কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এটাই, আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমার চারপাশে কেবল অন্ধকার, ফসলের ক্ষেত আর সেই ঘোড়ায় বসে থাকা আলোকময় লোকটি। কোনো ঢোলবাদক নেই, কোনো মানুষ নেই, অথচ বাজনার শব্দে আমার চারপাশের বাতাস পর্যন্ত কাঁপছিল। আমি পাগলের মতো একবার ডানে তাকাচ্ছিলাম, একবার বামে, একবার সেই ঘোড়সওয়ারের দিকে তাকাচ্ছিলাম, আবার ফাঁকা মাঠের দিকে তাকাচ্ছিলাম। আমার মস্তিষ্ক এই অবাস্তব পরিস্থিতিকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। শব্দ আছে, অথচ শব্দের উৎস অদৃশ্য। এই অনুভূতিটা যে কতটা ভয়ঙ্কর তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমার মনে হলো আমার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেছে। আমি ভয়ে এতটাই কাবু হয়ে গিয়েছিলাম যে মুখ দিয়ে একটা মা শব্দ বের করার শক্তি আমার ছিল না। আমি হা করে শুধু দেখছিলাম। আমার চারপাশে যেন এক অদৃশ্য মহাযজ্ঞ চলছিল। অদৃশ্য বাদকের দল তাদের সমস্ত শক্তি দিয়ে ঢোল আর বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, আর সেই শব্দের কেন্দ্রবিন্দুতে আমি অসহায়ভাবে বসেছিলাম। সেই আলোকময় লোকটি তখন স্থির, নির্বিকার। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেন এই অদ্ভুত ঘটনা তার কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমার মনে হচ্ছিল এই অদৃশ্য বাদকের দল তারই সঙ্গে, তারই নির্দেশে তারা এই ভয়ঙ্কর ঐক্যতান তৈরি করেছে। আমি এক ভয়াল ফাঁদে আটকা পড়ে গিয়েছিলাম, যেখান থেকে মুক্তির কোনো পথ আমার জানা ছিল না। আমার মনে হচ্ছিল আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি। বাস্তব আর অবাস্তবের সীমারেখা আমার চোখের সামনে ঝাপসা হয়ে গিয়েছিল। চারপাশে অদৃশ্য ঢোলের কান ফাটানো আওয়াজ আর চোখের সামনে সে অলৌকিক আলোকময় আগন্তুকের উপস্থিতি, সব মিলিয়ে আমি তখন প্রায় আধমরা। আমার বোঝার ক্ষমতা পুরোপুরি লোপ পেয়েছিল। আমি কেবল একটা জীবন্ত পাথরের মতো চোখের ওপর বসেছিলাম, আসন্ন পরিণতির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক সেই মুহূর্তে ঘোড়ার ওপর বসে থাকা লোকটি নীরবতা ভেঙে দ্বিতীয়বারের মতো কথা বলল। তার সেই গুরুগম্ভীর শক্তিশালী কণ্ঠস্বর যেন শত শত ঢোলের আওয়াজকেও ছাপিয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ়ভাবে প্রশ্ন করল, তুই কেন আজ আমাদের যাতায়াতের রাস্তায় ব্যাঘাত ঘটাচ্ছিস? তার এই প্রশ্নে আমি যেন সম্মিত ফিরে পেলাম। এতক্ষণে জমে থাকা ভয়, আতঙ্ক আর বিস্ময় যেন আমাকে নাড়িয়ে দিল।
আমি হন্তদন্ত হয়ে গেলাম। আমার মনে হলো যদি আমি এখনই কোনো উত্তর না দেই, যদি আমার ব্যবহারে তারা অসন্তুষ্ট হন, তাহলে হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আমি কোনো মতে আমার কাঁপা কাঁপা শরীরটাকে সোজা করার চেষ্টা করলাম। হাত দুটো জোর করে প্রায় কান্নার সুরে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি আমি সত্যি বুঝতে পারিনি যে এটা আপনাদের পথ। সারাদিন কাজ করে খুব ক্লান্ত ছিলাম, আর ঘরে ভীষণ গরম ছিল, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য বাইরে শুয়েছিলাম। হুজুর, আল্লাহর দোহাই লাগে, আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন এই ভুল করব না। আমার কথাগুলো বলার সময় আমার গলা বারবার ধরে আসছিল। আমি ভয়ে তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমার দৃষ্টি ছিল মাটিতে। আমি জানি না আমার এই অসহায়ত্ব, আমার এই আন্তরিক ক্ষমা প্রার্থনা তার মনে কোনো প্রভাব ফেলেছিল কিনা। কিন্তু আমার কথা শেষ হওয়ার পর চারপাশের পরিবেশটা যেন কিছুটা শান্ত হয়ে এলো। ঢোলের আওয়াজটা কিছুটা কমে গেল, যদিও পুরোপুরি বন্ধ হলো না। কয়েক মুহূর্তের এক অসহনীয় নীরবতার পর ঘোড়ায় বসে থাকা লোকটি আবার কথা বলল। তবে এবার তার কণ্ঠে সে আগের কাঠিন্য ছিল না, বরং অনেক শান্ত এবং স্থির শোনালো তার স্বর। সে ধীরভাবে বলল, ঠিক আছে, তুই তোর ভুল বুঝতে পেরেছিস। তোর সরল স্বীকারোক্তির জন্য আজ তোকে মাফ করে দিলাম। কিন্তু মনে রাখিস, আজকের পর আর কোনোদিন এই ঝুপড়ির বাইরে ঘুমাবি না। এটা আমাদের চলাচলের পথ। ভবিষ্যতে এমন হলে তার পরিণাম ভালো হবে না। তার কথা শুনে আমার বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। আমি যে বেঁচে আছি এটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি দ্রুত মাথা নেড়ে বললাম, জি হুজুর, আমি আর কোনোদিনও বাইরে ঘুমাবো না। কসম করছি। আমার মনে হলো আমি যেন নরকের দুয়ার থেকে ফিরে এলাম। কিন্তু আমি তখনও জানতাম না যে ঘটনার সবচেয়ে বিস্ময়কর এবং ভয়ঙ্কর অংশটি তখনও বাকি ছিল। যখন আমি সুস্থির নিঃশ্বাস ফেলে ভাবছিলাম যে বিপদ মনে হয় কেটে গেছে, ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। ঘোড়ায় বসে থাকা সেই আলোকময় লোকটি আমাকে মাফ করে দেওয়ার পর আমার দিক থেকে তার দৃষ্টি সরালো। সে তার মাথাটা সামান্য ঘুরিয়ে চারপাশের অন্ধকারের দিকে তাকালো। তারপর এমন ভাবে কথা বলতে শুরু করলো যেন সে আমার চারপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য অদৃশ্য সত্তার সাথে কথা বলছে। তার কণ্ঠস্বর ছিল একজন সেনাপতির মতো, দৃঢ়, কর্তৃত্বপূর্ণ এবং আদেশাত্মক। সে ফাঁকা অন্ধকারের দিকে তাকিয়ে বলল, তোরা আর এখানে কেউ অবশিষ্ট থাকিস না। আমাদের পথ পরিষ্কার হয়েছে। সবাই যেন আমার পেছনে পেছনে চলে আসিস। খবরদার, ওর কোনো ক্ষতি করিস না। ও আর এখানে ঘুমাবে না, আমাদের পথে বাধা সৃষ্টি করবে না। তোরা সবাই আমার সাথে চলে আয়। তার কথা বলার ভঙ্গি দেখে আমার গায়ের লোম আবার খাড়া হয়ে গেল। সে এমন ভাবে কথাগুলো বলল যেন আমার চারপাশে সে অদৃশ্য ঢোলবাদকদের দল বা আরো অনেকে এখনো দাঁড়িয়ে আছে। যেন আমি একাই নই, বরং অসংখ্য ভিন্ন জাতের অজানা জগতের অস্তিত্বদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি। এতক্ষণ আমি যা শুধু কানে শুনছিলাম, এবার যেন তার চাক্ষুষ প্রমাণ পেলাম। এই লোকটি তাদের নেতা বা রাজা গোছের কেউ, আর তারাই ছিল সে অদৃশ্য বাদক এবং তার সঙ্গে। আমার বুঝতে বাকি রইল না যে আমি একদল জিন বা ওই জাতীয় কোন অলৌকিক সম্প্রদায়ের পথের মাঝে এসে পড়েছিলাম। এই কথাগুলো বলার সাথে সাথে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। লোকটি তার ঘোড়ার লাগাম ধরে হালকা টান দিল। ঘোড়াটা ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করলো। সে কোনো নির্দিষ্ট রাস্তা ধরে যাচ্ছিল না, বরং ফসলের ক্ষেতের ওপর দিয়ে তার ঘোড়া চলিয়ে যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, সে যত দূরে যাচ্ছিল ঢোলের সেই তীব্র আওয়াজটাও ততটাই কমে আসছিল। মনে হচ্ছিল যেন সেই অদৃশ্য বাদকের বিশাল দলটা সত্যিই তার নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে তার পেছন পেছন চলে যাচ্ছে। লোকটি ধীরে ধীরে আমার থেকে দূরে মিলিয়ে যেতে লাগলো। তার শরীর থেকে বের হওয়া সেই তীব্র আলো অন্ধকারের মাঝে এক চলমান প্রদীপের মতো দেখাচ্ছিল, আর তার সাথে সাথেই কমে আসছিল সেই বাদ্যযন্ত্রের শব্দ। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই দৃশ্য দেখছিলাম। আমার ভয় তখন বিস্ময়ে পরিণত হয়েছিল। আমি দেখছিলাম কিভাবে একজন নেতা তার অদৃশ্য অনুসারীদের নিয়ে আমার চোখের সামনে থেকে রাতের গভীরে মিলিয়ে যাচ্ছে। চারপাশের পরিবেশ ধীরে ধীরে আবার আগের মতো শান্ত হয়ে আসছিল। ঝিঝি পোকার ডাক আবার ক্ষীণভাবে শোনা যেতে শুরু করেছিল, যেন তারাও এতক্ষণ ভয়ে চুপ করেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক ভিন্ন জগতের নাটক দেখে ফেললাম, যা দেখার অনুমতি মানুষের নেই। আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম সেই আলোকময় ঘোড়সওয়ারের চলে যাওয়ার দিকে। সে ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাচ্ছিল, আর তার সাথে সাথে ঢোলের আওয়াজও মিলিয়ে যাচ্ছিল। রাতের নিস্তব্ধতায় আমি ভেবেছিলাম সে হয়তো যেতে যেতে একসময় অন্ধকারের গভীরে হারিয়ে যাবে, যেমনটা সাধারণত হয়ে থাকে। কিন্তু যা ঘটল তা আমার কল্পনার অতীত ছিল। লোকটি যখন আমার থেকে আনুমানিক 50-60 গজ দূরে পৌঁছেছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। সে এবং তার ধবধবে সাদা ঘোড়াটি হঠাৎ করে যেন হাওয়ায় মিলিয়ে গেল। এটা এমন ছিল না যে তারা দূরে যেতে যেতে দৃষ্টির আড়ালে চলে গেল, বরং আমার চোখের সামনেই এক মুহূর্তের জন্য তারা যেন স্বচ্ছ হয়ে উঠল এবং পর মুহূর্তে
একেবারে অদৃশ্য হয়ে গেল, যেন সেখানে কোনো কালে কিছুই ছিল না। আর যে মুহূর্তে তারা হাওয়ায় মিলিয়ে গেল, ঠিক সেই মুহূর্তে দোলের শেষ ক্ষীণ আওয়াজটুকু একেবারে বন্ধ হয়ে গেল। চারদিকে নেমে এলো এক ভুতুরে কবরের মতো নীরবতা। এই আকস্মিক নীরবতা সেই কান ফাটানো শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। আমার মস্তিষ্ক আর এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারল না। চোখের সামনে একজন জলজান্ত মানুষ তার ঘোড়াসহ বাতাসে বিলীন হয়ে গেল। এই অবাস্তব ভয়াল দৃশ্যটা আমার স্নায়ুতন্ত্রকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো, মাথাটা ঘুরে উঠল এবং আমি আমার চোখের উপরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। আমার জ্ঞান ফিরল যখন, তখন ভোরের আলো ফুটে উঠেছে। পুরো আকাশে সবে লাল আভা দেখা দিয়েছে। পাখিদের কিচিরমিচির শব্দ কানে আসছে। আমি চোখ খুলে দেখি আমি আমার চোখের উপরে শুয়ে আছি, আর আমার খালাতো ভাই রহিম আমার পাশে বসে উদ্বিগ্ন মুখে আমার কপালে হাত দিয়ে আছে। আমাকে চোখ মেলতে দেখে সে প্রায় চিৎকার করে উঠল, মিজান ভাই, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? আমি সকালে এসে দেখি তুই এখানে বেহুশ হয়ে পড়ে আছিস। আমি উঠে বসার চেষ্টা করলাম। আমার সারা শরীরে তীব্র ব্যথা, মাথাটা অসম্ভব ভারী লাগছিল। গত রাতের প্রতিটি ঘটনা, কর্কশ কণ্ঠস্বর, আলোকময় আগন্তুক, অদৃশ্য ঢোলের আওয়াজ এবং সবশেষে সেই বাতাসে মিলিয়ে যাওয়া সবকিছু ছায়াছবির মতো আমার চোখের সামনে ভেসে উঠল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি রহিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললাম। আমার অবস্থা দেখে রহিম ঘাবড়ে গেলেও আমাকে শান্ত করার চেষ্টা করলো। কিছুটা ধাতস্থ হওয়ার পর আমি কাঁপা কাঁপা গলায় রহিমকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বাদ না দিয়ে। আমার কথা শোনার সময় রহিমের মুখের রং ভয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। সবকিছু শোনার পর সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর আমাকে ধরে তুলে ঝুপড়ি ঘরের ভেতরে নিয়ে গেল এবং বলল, ভাই, তুই সাক্ষাৎ আজরাইলের হাত থেকে বেঁচে ফিরেছিস। আর কোনোদিন কোনো অবস্থাতেই আমরা এই ঘরের বাইরে ঘুমাবো না। সেই দিনের পর থেকে আমরা আর কখনোই, এমনকি প্রচন্ড গরমেও, জমির ওই ঝুপড়ি ঘরের বাইরে এক মুহূর্তের জন্য রাত কাটায়নি। আমাদের মনে সেই রাতের ভয়টা চিরস্থায়ীভাবে গেঁথে গিয়েছিল। আর আমি বা রহিম, আমরা কেউই সেই আলোকময় ঘোড়সওয়ার বা তার অদৃশ্য সঙ্গীতের আর কোনোদিন দেখিনি বা তাদের কোনো অস্তিত্ব অনুভব করিনি। কিন্তু সেই রাতের কথা মনে পড়লে আজও আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে আর শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল হিমেল ভাইয়ের চাচা মিজান মজুমদার সাহেবের জীবনের এক লোমহর্ষক ঘটনা। এক ভয়ঙ্কর রাত, যে রাতের কথা সে হয়তো কখনোই ভুলতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে মজুমদার সাহেবের লোমহর্ষক এই ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন।